গাইস, হোলা, কি অবস্থা? কি অবস্থা আপনাদের সবার? একটা মিনিট। ব্যাচ ফ্লেমস, এই তো। হাই, কি খবর দাদা? কি খবর আপনার? জীবনের অবস্থা খারাপ রে। জীবনে প্রতিদিন কোনো না কোনো ঝামেলা নিয়ে আছি, আর বলিস না। এই দুঃখের জীবনের কথা তোদের আর কি বলবো। তোরা কেমন আছিস বল? সবাই ঠিকঠাক গাইস? জাস্ট ওয়েট এ মিনিট, গিভ মি সাম সেকেন্ড। আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় ক্লাস। ও মাই গড ভাই, আজকে না 3 নম্বর লেকচার হওয়ার কথা ছিল। শুনো, আমাদের প্রথম লেকচারেও লাস্টে কারেন্ট চলে গেছে, সেকেন্ড লেকচারেও লাস্টে কারেন্ট চলে গেছে। সো আমি যেটা করতেছি, প্রথম দুইটা লেকচার হচ্ছে মার্চ করে একটা লেকচার বানাচ্ছি, কারণ প্রথম দুইটা বেশ ছোট ছোট লেকচার ছিল। সো আজকের লেকচারটার নাম দেওয়া হয়েছে হচ্ছে 2 নম্বর লেকচার। আমরা ওয়েবসাইটে আগের দুইটা লেকচার ডিলিট করে দিচ্ছি, একটু পরে হচ্ছে প্রথম দুইটা লেকচার মার্চ করে লেকচার 1 হিসেবে আপলোড হয়ে যাবে। লেকচার নোটও মার্চ করে দেওয়া হবে, কারণ ওগুলো মোটামুটি সিমিলার টপিকেরই ছিল। এবং আজকে আমরা 2 নম্বর লেকচার করব, এবং আজকের ক্লাসে আমাদের বেশ কিছু গোল আছে। ক্লাসটা হালকা একটু বড় হওয়ার সম্ভাবনা আছে। বড় হবে না, আসলে বড় বলা ঠিক না, কারণ ক্লাসের মধ্যে আমরা আসলে অনেক কিছু পড়বো, বেশ ইন্টারেস্টিং জিনিস, এবং এগুলো না অনেক ফান্ডামেন্টাল কনসেপ্ট, বুঝছো? তুমি ধরো তাপগতিবিদ্যার পরবর্তীতে যখন পড়বা, মানে এই কনসেপ্টগুলো তোমার প্রত্যেকটা জায়গায় গিয়ে কাজে লাগবে। যেমন অভ্যন্তরীণ শক্তির কথা যদি বলি, তুমি যদি এই জিনিসটা ভালো মতো না বুঝো, পরে গিয়ে প্যারা খাবা। সেম জিনিসটা হচ্ছে তাপ শক্তির জন্য, এটাও যদি তুমি ভালো মতো না বুঝো, সিপি এগুলো যদি ভালো মতো না বুঝো, তাহলে সামনে যায় হচ্ছে তোমার প্যারা খাওয়া লাগবে। স্পেশালি যখন আমরা সমস্ত প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করব, এই কনসেপ্টগুলো তোমার একদম ফুললি ক্লিয়ার থাকা লাগবে। এবং তুমি যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তাপগতিবিদ্যা থেকে কিন্তু প্রশ্ন আসলে পেঁচানো সম্ভব। কারণ এই জিনিসটা নিয়ে আমাদের আগে, মানে তোমরা যখন 9-10-এ ছিল, তখন আসলে খুব বেশি পড়াশোনা ছিল না, কম্পারেটিভলি একটু নতুন চ্যাপ্টার। সেখান থেকে প্রশ্ন যদি পেঁচায় ফেলে, আর তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু আটকায় যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব ডিটেলসে গিয়ে পড়াশোনা করা যায়, যেন আপনারা একদম প্রপার আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। পরবর্তীতে আপনি যেই প্রশ্নই দেখেন না কেন, আপনার কাছে যেন কোনো কনসেপ্টটা নতুন না লাগে। সো আমাদের আজকের ক্লাসের গোল কি, আমরা আজকে কি কি শিখবো? প্রথমত, আজকে আমরা আসলে থার্মোমিটার জিনিসটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। আমরা লাস্ট ক্লাসে থার্মোমিটারের প্রিলিমিনারি আলোচনাটা শুরু করছিলাম, এবং হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করছিলাম। আজকে আমরা এক স্থির বিন্দু পদ্ধতি শেষ করব, দুই স্থির বিন্দু পদ্ধতি শেষ করব, বিভিন্ন টাইপের থার্মোমিটার নিয়ে পড়াশোনা করব, বেশ কিছু এমসিকিউ এর জন্য আপনাদের কিছু কন্টেন্ট দিয়ে দিব, যেখান থেকে এমসিকিউ আসে প্রতি বছরই। দেন হচ্ছে আমরা কিছু ম্যাথ করব থার্মোমিটার রিলেটেড, এবং এর পাশাপাশি হচ্ছে আমরা অভ্যন্তরীণ শক্তি নিয়ে একদম বিস্তারিত পড়াশোনা করব, যেন পরবর্তীতে খালি এখানে না, তোমার হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পুরাটাতেই অভ্যন্তরীণ শক্তির কনসেপ্টটা লাগবে। অভ্যন্তরীণ শক্তি নিয়ে যেন কারো আর কোনো সমস্যা না থাকে। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, অভ্যন্তরীণ শক্তি কিভাবে পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তি জিনিসটা আসলে কি, এগুলো যদি আমরা পরে পড়বো। বাট আজকের ক্লাসটা করার পর অভ্যন্তরীণ শক্তি নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকার কথা না। এর পাশাপাশি আরও একটা ছোট্ট গোল আছে, সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ নিয়ে পড়াশোনা করা। 2 রকমের মোলার আপেক্ষিক তাপ নিয়ে আমাদের মেইনলি পড়াশোনা করা লাগবে। এখান থেকে এমসিকিউ আসে, রিটেনে ম্যাথ আসে, ম্যাথের মধ্যে গামা নিয়ে বিশাল কনফিউশন হয়। সব কিছু আছে ক্লাসে আমরা দেখাই দিব। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের গোল। তাহলে আমাকে জাস্ট একটু জানাই দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা পড়াশোনা শুরু করে দিব, আর কোনো দেরি নয়। লেটস গো বাচ্চারা। কি অবস্থা? দাদা পেজে মেসেজ দিছে, একটা টি শার্ট পাঠিয়ে দেন। আচ্ছা দাদা, কি ঝামেলা হইছে আমাকে বলেন। কি ঝামেলা হয়েছে? না, ঝামেলা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের যে অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে গেছে, উইন্ডোজ কাজ করতেছে না। এটা হচ্ছে কালকে হয়েছে। ওকে, এখন আমরা হচ্ছে ব্যাকআপে, আমাদের একটা উইন্ডোজ ল্যাপটপ ছিল সাথে, ওই উইন্ডোজ ল্যাপটপটা দিয়ে হচ্ছে ব্যাকআপে এটা রান করতেছি। মিনওয়াইল ওইটা ঠিক করার কাজ চলতেছে, ডায়াগনোসিস করার কাজ চলতেছে। ওইটা আদৌ ঠিক হবে কিনা জানি না। যদি ঠিক না হয়, তাহলে আমাদের নতুন আর একটা পিসি বিল্ড করা লাগবে। এই হচ্ছে জীবনের বেদনা। চলো ফিক্স করে দাও এবার। গড দাদা, পার্সোনাল কনসিস্টেন্সি ধরে রাখবো কেমনে? একটা মোটিভেশন থাকা লাগবে। তোমার লাইফের গোল আসলে কি, তুমি আসলে কি চাও? এখন ধরো তোমার লাইফের গোল হচ্ছে যে ভাই আমি পরবর্তীতে, মানে আমি পড়াশোনার থ্রুতে আগায় যাইতে চাই। এখন আমি ইন্টারমিডিয়েটের স্টেজে আসি, এর পরের স্টেজটা কি ভার্সিটি। সো তুমি যদি ভার্সিটিতে কিছুটা আগায় থাকতে চাও, অবভিয়াসলি তোমার গোল থাকবে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা সিট সিকিউর করা। তার জন্য তোমার আসলে পড়াশোনা করা লাগবে। সো দিস শুড বি দ্য বেস্ট মোটিভেশন ফর ইউ আপাতত জীবনে। সো যদি লাইফে কিছু করতে চাও, পরিশ্রম ছাড়া আর কোনো ওয়ে নাই। সেটা তুমি পড়াশোনা করে করো, অন্য কোনোভাবে করো, পরিশ্রম
পরিশ্রম তোমার করতেই হবে। সো তুমি যদি মনে করো যে না আমার জন্য পড়াশোনাটা বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, আমি অন্য কোনো ফিল্ড নিয়ে ডিল করি, হ্যাঁ তোমার যদি অন্য কোনো ফিল্ডে ইন্টারেস্ট থাকে ইউ ক্যান গো ফর ইট, বাট সেখানেও তোমার আসলে পরিশ্রম করাই লাগবে, পরিশ্রম ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে? ওকে, আর দাদা গত ক্লাসে 2টা কোশ্চেন করছিলাম বাট এখন ভুলে গেছি, আজকে গত ক্লাসের পড়া একটু রিক্যাপ দিয়েন প্লিজ। হ্যাঁ আমি প্রথমেই হচ্ছে গত ক্লাসের পড়া দিয়েই শুরু করতেছি, আসো আমরা দেরি না করে হচ্ছে শুরু করে দিই। সো প্রথমত লাস্ট ক্লাসে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে পড়াশোনা করেছিলাম, কি ছিল সেই টপিক আপনাদের মনে আছে কিনা? সেটা হচ্ছে উষ্ণতা মিতির ধর্ম। কি? উষ্ণতা মিতির ধর্ম, ঠিক আছে, বা উষ্ণতা মিতিক ধর্ম। ওকে, এগুলো আমরা লাস্ট ক্লাসেই পড়ছিলাম, সেটার হালকা একটু রিক্যাপ দিয়ে দিই। বলো উষ্ণতামিতিক ধর্ম জিনিসটা কি ছিল? পদার্থে যেই ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তন হয়, মানে একটা রেগুলার চেঞ্জ দেখা যাবে, এমন না যে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলাম তার জন্য একরকম চেঞ্জ হইলো, আবার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলাম তার জন্য আর এক রকম চেঞ্জ হইলো, এরকম না, সবসময় একটা রেগুলার চেঞ্জ হবে। এবং সেই পরিবর্তন লক্ষ্য করে আমরা টেম্পারেচার মেজার করতে পারবো, মানে পদার্থের যেই ধর্মকে কাজে লাগে আমরা তাপমাত্রা পরিমাপ করি, সেটাই হচ্ছে কি উষ্ণতামিতিক ধর্ম। তাহলে উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে কি করি? এটা ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করি, ঠিক আছে? সংজ্ঞা ঢঙ্গ সব লাস্ট ক্লাসে পড়ে ফেলছি। এটা ব্যবহার করে আমরা কি করি? তাপমাত্রা পরিমাপ করি, তাপমাত্রা পরিমাপ করি, পরিমাপ করি। ইনফ্যাক্ট আমাদের যে এক স্থির বিন্দু পদ্ধতি, সেখানে আমাদের উষ্ণতামিতিক ধর্মটা একদম ডিরেক্ট কাজে লাগে, পুরাপুরি তোমার কি লাগবে? সরাসরি কাজে লাগবে এই উষ্ণতামিতিক ধর্ম নামক জিনিসটা, ঠিক আছে? এবং যেই পদার্থের মধ্যে উষ্ণতামিতিক ধর্ম থাকে তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা বলি হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এই ধর্ম যে পদার্থের মধ্যে আছে তাকে আমরা কি বলি? উষ্ণতামিতিক পদার্থ। ওকে, উষ্ণতামিতিক পদার্থ। যেমন বাসা বাড়িতে আমরা ম্যাক্সিমাম কেসে যে থার্মোমিটার ব্যবহার করি, সেই থার্মোমিটারের মধ্যে কি থাকে? পারদ থাকে। পারদ হচ্ছে একটা উষ্ণতামিতিক পদার্থ, তার একটা বিশেষ ধর্ম ব্যবহার করে আমরা টেম্পারেচারটা মেজার করি, সেটা হচ্ছে পারস্তম্ভের উচ্চতা। দুঃখিত। সো প্রত্যেকটা থার্মোমিটারের মধ্যে কি থাকবে? উষ্ণতামিতিক ধর্ম পদার্থ থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা থার্মোমিটারের মধ্যে আমরা কি পাবো? উষ্ণতামিতিক পদার্থ পাবো, হোক সেটা পারদ থার্মোমিটার, হোক সেটা গ্যাস থার্মোমিটার, বা হোক সেটা রোদ থার্মোমিটার, যেটা হোক না কেন সবার মধ্যে একটা উষ্ণতামিতিক পদার্থ আছে, তার মধ্যে একটা বিশেষ ধর্ম আছে যেটাকে আমরা বলতেছি উষ্ণতামিতিক ধর্ম, এবং সেই ধর্মটা কাজে লাগিয়ে আমরা কি করি? টেম্পারেচার বা তাপমাত্রা মেজার করি। ক্লিয়ার? এখন তাপমাত্রা ভাইয়া আমরা মাপবো কেমনে? 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি আর একটা হচ্ছে 2 স্থির বিন্দু পদ্ধতি। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে একটু এক স্থির বিন্দু পদ্ধতিটা, এটা নিয়েও আমি লাস্ট ক্লাসে একটু আলোচনা করছিলাম। দেখেন আরেকটা ছোট্ট একটা রিক্যাপ দিয়ে দিই। এক স্থির বিন্দু পদ্ধতিতে যখন আমাদের যাব, আমাদের পানির ত্রৈধ বিন্দুটা লাগবে। বলেন তো পানির ত্রৈধ বিন্দুর কনসেপ্ট কি ছিল? এই ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট কি ছিল বলো? ভাইয়া ভুলে গেছি, জীবন কিন্তু বেদনা হয়ে যাবে। বলো পানির ত্রৈধ বিন্দু কি ছিল? যেই চাপ এবং তাপমাত্রায় পানির 3টা ভৌত অবস্থা তাপীয় সাম্যাবস্থায় থাকতো, সেটাকে আমরা বলতাম হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দুর টেম্পারেচার কত ছিল? টেম্পারেচার ছিল 273.16 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে ভাইয়া, পানির ত্রৈধ বিন্দুর চাপ কত ছিল? 1 অ্যাটমসফেরিক প্রেসার না, 4.58 মিলিমিটার পারদ চাপ। এমসিকিউতে কিন্তু এটাই আসবে, ঠিক আছে? আইদার সংজ্ঞা আসবে পানির ত্রৈধ বিন্দু থেকে অথবা আসবে এমসিকিউ। যদি এমসিকিউ আসে, এই যে চাপটা আসবে, পানির ত্রৈধ বিন্দুর চাপ কত? 4.58 মিলিমিটার পারদ চাপ। আর একটা ভুল পোলাপান খুব করে, পোলাপান মনে করে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এটা পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা না। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273.16 কেলভিন, ভুল যেন না হয়। ওকে, এবং তুমি চিন্তা করে দেখো পানির ত্রৈধ বিন্দুতে পদার্থের যে উষ্ণতামিতিক ধর্ম তার কিন্তু একটা নির্দিষ্ট মান থাকবে। যেমন তুমি যদি চিন্তা করো পারদ থার্মোমিটার, ধরলাম আমি কি পারদ থার্মোমিটার। ওকে, এখন এই যে আমাদের পারদ থার্মোমিটারটা আছে, তার উষ্ণতামিতিক ধর্ম কি? তার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে পারস্তম্ভের উচ্চতা। যখন আমরা পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচারে থাকবো বা ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় থাকবো, সেটাকে আমরা প্রকাশ করি এইভাবে টিআর। পানির ত্রৈধ বিন্দুর যে তাপমাত্রা সেটাকে প্রকাশ করা কিভাবে? টিআর। যখন এই টেম্পারেচার আমরা থাকব, তখন সেই পারস্তম্ভের একটা নির্দিষ্ট উচ্চতা থাকবে। ওকে, সেটাকে আমরা লিখি হচ্ছে এইচটিআর।
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রায় পারস্তম্ভের উচ্চতা। যখন এই তাপমাত্রাটা পরিবর্তন হবে, ধরো টেম্পারেচার হইল হচ্ছে টি, তখন পারস্তম্ভের উচ্চতাও চেঞ্জ হবে। এবং ইন্টারেস্টিংলি উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রার সাথে সম্পূর্ণরূপে সমানুপাতিক, তাপমাত্রার সাথে সমানুপাতিক হারে পরিবর্তন হয়। সো আমরা বলতে পারি টি ইজ প্রপোর্শনাল টু এইচ। ওকে, এই যে উষ্ণতামিতিক ধর্মটা, পারস্তম্ভের উচ্চতা, সেটা তাপমাত্রার সাথে সমানুপাতিক হারে পরিবর্তন হবে। তাপমাত্রা যদি তুমি দ্বিগুণ করো তাহলে উষ্ণতামিতিক ধর্মও দ্বিগুণ হবে, তাপমাত্রা যদি তুমি 3 গুণ করো তাহলে উষ্ণতামিতিক ধর্মও কি হবে? 3 গুণ হবে। তবে কোন তাপমাত্রার সাথে? পরম তাপমাত্রার সাথে, মানে হচ্ছে কেলভিন টেম্পারেচারের সাথে। মাথায় রাখতে হবে, এটাকে আমি উল্টা লিখলাম, এইচ ইজ প্রপোর্শনাল টু টি লেখা উচিত ছিল, এইচ ইজ প্রপোর্শনাল টু টি, এবং এখানে যে টেম্পারেচারটা এটা অবশ্যই কেলভিনে। কিসে? অবশ্যই কেলভিন টেম্পারেচার। কেলভিন, ডিগ্রি সেলসিয়াসে নিলে হবে না। তুমি বললা ভাইয়া টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, আমি ডাবল করলাম 40 ডিগ্রি সেলসিয়াস করলাম, উষ্ণতামিতিক ধর্ম কি ডাবল হবে? না, কেলভিনে হিসাব করতে হবে। কেলভিনে যদি টেম্পারেচার ডাবল হয় তাহলে উষ্ণতামিতিক ধর্মও কি হবে? ডাবল হবে। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি H/T হবে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, যে কোনো তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম এবং ওই তাপমাত্রার যে অনুপাত সেটা সবসময় কনস্ট্যান্ট হবে একটা নির্দিষ্ট থার্মোমিটারের জন্য। একটা নির্দিষ্ট থার্মোমিটারে যে কোনো তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম এবং ওই তাপমাত্রা কোন এককে? কেলভিন এককে, ডিগ্রি সেলসিয়াসে না, ফারেনহাইটেও না, অনলি কেলভিন। এই রেশিওটা সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে। এবং এই ধর্মটা ব্যবহার করেই আমরা তাপমাত্রাটা মেজার করব এক স্থির বিন্দু পদ্ধতিতে। তো দেখা যাবে এখান থেকে আমরা লিখতে পারবো ট্রিপল পয়েন্টের হাইট বা ট্রিপল পয়েন্টে যে আমাদের উষ্ণতামিতিক ধর্ম এবং ট্রিপল পয়েন্টের টেম্পারেচারের যে অনুপাত, সেটা হবে অন্য কোনো একটা টেম্পারেচারে হাইট এবং ওই অন্য টেম্পারেচারে অনুপাতের সমান। আমার লাগবে কি? এই অন্য টেম্পারেচারের মান। সো এখান থেকে লেখা যাবে ওই অন্য টেম্পারেচারটা হবে T ইজ ইকুয়ালস টু H ডিভাইডেড বাই HTR মাল্টিপ্লাইড বাই TTR। এই আসবে হচ্ছে ফর্মুলা। একটু পরে আমরা বের করব, দেখবে এই ফর্মুলাটাই চলে আসতেছে। ঠিক আছে, সেভাবে আমরা এক স্থির বিন্দু পদ্ধতির সাহায্যে তাপমাত্রা মেজার করতে পারি। তার জন্য আমার জানা থাকা লাগবে কি? আমার জানা থাকা লাগবে আমি যে থার্মোমিটারটা ব্যবহার করতেছি সেই থার্মোমিটারের মধ্যে যে উষ্ণতামিতিক ধর্মটা ব্যবহার করা হয়েছে বা যে উষ্ণতামিতিক পদার্থটা ব্যবহার করা হয়েছে তার তো একটা বিশেষ ধর্ম আছে। পানির ট্রিপল পয়েন্টে সেই ধর্মের মান কত এবং আমি যেই টেম্পারেচারটা বের করতে চাই সেই টেম্পারেচারে ওই ধর্মের মান কত, এতটুকুই, আর কিছু না। তাহলে ধরো তোমার একটা থার্মোমিটার দেওয়া হলো, এক স্থির বিন্দু পদ্ধতিতে আমরা আসতেছি, লেটস সাপোজ তোমাকে এরকম একটা থার্মোমিটার দেওয়া হলো, তুমি থার্মোমিটারের যে উষ্ণতামিতিক ধর্ম সেটার মান ধরো মেজার করলা। ওকে, কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে তুমি দেখলা এইটার উষ্ণতামিতিক ধর্মের মান x ইজ ইকুয়ালস টু কিছু একটা, ধরো x। ঠিক আছে, এবং তোমাকে আগে থেকেই বলে দেওয়া থাকবে এই থার্মোমিটারের উষ্ণতামিতিক ধর্ম পানির ট্রিপল পয়েন্টে হচ্ছে XTR। ঠিক আছে, পানির ট্রিপল পয়েন্টে উষ্ণতামিতিক ধর্ম আগে থেকেই দেয়া থাকবে। ওকে, এবং এইটা হচ্ছে আমাদের মাপতে হবে বা কুইশনে বলবে যে আমরা মেপে পাইলাম যে নির্দিষ্ট একটা তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের মান হচ্ছে x। তাহলে ওই তাপমাত্রার মান কত? ওই তাপমাত্রার মান হবে T is equals to x divided by XTR multiplied by পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচার। ভাইয়া পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচার দেওয়া থাকবে না? না, এটা মুখস্থ রাখা লাগবে। পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচার কত বসাবা? ভাইয়া আমি 0 ডিগ্রি সেলসিয়াস বসাবো। কি বলছি? এই ফর্মুলায় টেম্পারেচার অনলি কেলভিনে বসানো যাবে, অন্য কোনো এককে বসানোই যাবে না। তাহলে এই যে ফর্মুলাটা আমাদের এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের, এখানে টেম্পারেচার কোন এককে বসাবো? অনলি কেলভিন, অনলি কেলভিন। বুঝতে পেরেছো? এবং এখানে XTR এগুলো কি? x হচ্ছে টি তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের মান। কোন উষ্ণতামিতিক ধর্ম? তোমাকে যেই থার্মোমিটার দেওয়া থাকবে সেই থার্মোমিটারের যে উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করা হয়েছে সেইটা হইতে পারে পারস্তম্ভের উচ্চতা, হইতে পারে রোধের মান, হইতে পারে গ্যাসের চাপ, যে কোনো কিছুই হইতে পারে। জাস্ট তোমাকে যেই টেম্পারেচারটা বের করতে বলছে সেইটার উষ্ণতামিতিক ধর্ম বসাতে হবে উপরে, নিচে বসাইতে হবে পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচারের যে উষ্ণতামিতিক ধর্ম, এটা তোমার কুইশনে দিয়েই দিবে। আর গুণ করতে হবে হচ্ছে, ওমা কি হইল, সরি, হ্যাঁ, আর গুণ করতে হবে হচ্ছে পানির ট্রিপল পয়েন্টের যে টেম্পারেচার সেটা দিয়ে। পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচার কত? ভাইয়া ভুলে গেছি, ভুললে হবে। পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 273.15 বা 16 কেলভিন, কিছু একটা লিখলেই হয়েছে, আইদার 15 অথবা হচ্ছে 16। বুঝতে পেরেছো?
ক্লিয়ার একদম, কোনো কনফিউশন নাই? তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে আমরা বলতেছি ভাইয়া এক স্থির বিন্দু পদ্ধতি, দুই স্থির বিন্দু পদ্ধতি, এটার মানে কি? মানে হচ্ছে এখানে আমরা একটা পয়েন্টকে ফিক্সড ধরে নিছি। যেমন এখানে আমরা কোন পয়েন্টটাকে ফিক্সড ধরছি? দেখো সবসময় আমরা টেম্পারেচার মেজার করতেছি পানির ট্রিপল পয়েন্টের সাহায্যে বা পানির ট্রিপল পয়েন্টের সাপেক্ষে। যখন আমরা দুই স্থির বিন্দু পদ্ধতিতে যাব তখন আমরা টেম্পারেচার মেজার করব বয়লিং পয়েন্ট আর আইস পয়েন্ট, মানে হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের সাহায্যে। সো এখানে দুইটা পয়েন্টকে স্থির ধরা হবে বা দুইটা পয়েন্টের সাপেক্ষে বা সাহায্যে তাপমাত্রা মাপা হবে। আর এখানে আমরা তাপমাত্রা মাপতেছি একটা পয়েন্টের সাপেক্ষে বা একটা পয়েন্টের সাহায্যে। এর জন্য এটাকে বলা হয় হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি। আর যখন আমরা টেম্পারেচার দুইটা পয়েন্টের সাহায্যে মাপবো তখন আমরা বলবো হচ্ছে দুই স্থির বিন্দু পদ্ধতি। তাহলে তোমরা যদি কেউ বলে এক স্থির বিন্দু পদ্ধতিতে স্থির বিন্দু কোনটা? পানির ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে স্থির বিন্দু কোনটা? এখানে স্থির বিন্দু হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। কোনটা বলো তো আরেকবার? পানির ত্রৈধ বিন্দু। এগুলা কি ভুল হবে? ভুল হইলে কিন্তু জীবন আমারও বেদনা, তোমারও বেদনা, পরে তুমিও কেঁদে কুল পাবা না, আমিও কিন্তু পাবো না। ঠিক আছে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। বুঝতে পেরেছি, মনে থাকবে? গুড। এখন আসো আরো কয়েকটা এমসিকিউ। কি এমসিকিউ ভাইয়া? এই লিস্টটা মনে রাখা লাগবে। খেয়াল করে দেখো, থার্মোমিটার কি কি টাইপের হইতে পারে এক স্থির বিন্দুতে? যেমন হইতে পারে হচ্ছে পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটারের ক্ষেত্রে টেম্পারেচার কত হবে? এই যে দেখো, টি তাপমাত্রায় পারদ স্তম্ভের উচ্চতা এল, নিচে হচ্ছে কি পানির ট্রিপল পয়েন্টের উচ্চতা মাল্টিপ্লাইড বাই ট্রিপল পয়েন্টের তাপমাত্রা। কারণটা কি? কারণ হচ্ছে এখানে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে দৈর্ঘ্য বা পারদ স্তম্ভের উচ্চতা। যদি এটা পারদ থার্মোমিটার না হয়ে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার হয়, সেক্ষেত্রে এখানে কি আসবে? গ্যাসের চাপ আসবে। উপরে আসবে হচ্ছে টি তাপমাত্রায় গ্যাসের চাপ, আর নিচে আসবে হচ্ছে পানির ট্রিপল পয়েন্টে গ্যাসের চাপ মাল্টিপ্লাইড বাই ট্রিপল পয়েন্টের তাপমাত্রা। কারণটা কি? কারণ এখানে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে চাপ। মানে সহজ কথা, তুমি যখন যে উষ্ণতামিতিক ধর্ম কাজে লাগে তাপমাত্রা মাপবা, তখন সেই প্রপার্টির মান তোমার এই ফর্মুলাতে বসাইতে হবে, এতটুকুই। দেন আরও কি কি ভ্যারিয়েশন হইতে পারে? স্থির চাপ গ্যাস থার্মোমিটার। স্থির চাপ গ্যাস থার্মোমিটারে তোমার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে ভলিউম বা আয়তন। তাহলে বলে উপরে কি বসবে? বলে উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে টি তাপমাত্রায় গ্যাসের আয়তন, নিচে কি বসবে? পানির ট্রিপল পয়েন্টে গ্যাসের আয়তন। সো ফর্মুলা কি মুখস্থ করার কিছু আছে? না, তুমি খালি দেখবা প্রশ্নে কোন উষ্ণতামিতিক ধর্মের কথা বলা হয়েছে, উপরে বসাবা যেই তাপমাত্রায় তুমি নির্ণয় করতে চাও সেই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের মান, নিচে বসাইতে হবে পানির ট্রিপল পয়েন্টে উষ্ণতামিতিক ধর্মের মান মাল্টিপ্লাইড বাই হচ্ছে ট্রিপল পয়েন্টের টেম্পারেচার। ঠিক আছে, দেন হইতে পারে হচ্ছে রোদ থার্মোমিটার, সেক্ষেত্রে এখানে রোদ আসবে। দেন হইতে পারে তাপ যুগল থার্মোমিটার, সেক্ষেত্রে হচ্ছে এখানে আসবে তড়িৎ চালক শক্তি বা ইএমএফ। হ্যাঁ, এটা আমাদের খুব বেশি আসলে লাগে না, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা এটা লাগতেছে, এইটা লাগে, আর হচ্ছে এটা লাগে, এই দুটো সবচেয়ে বেশি লাগে, প্রেসারেরটা আর হচ্ছে রোধেরটা। ম্যাক্সিমাম ম্যাথ দেখবা এই দুইটা নিয়ে। বাট আমার মনে হয় এই দুইটা বাদে যদি অন্য কোনো কিছুতেও ম্যাথ আসে, সেটা পারাও তোমার জন্য কোনো কঠিন কাজ না, কারণ ফর্মুলাতে কোনো পরিবর্তনই নাই, জাস্ট তোমার দেখা লাগবে উষ্ণতামিতিক ধর্ম কোনটা। ওকে গাইস, তাহলে এগুলো একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, প্লাস এখান থেকে ছোট ছোট ম্যাথ লাইক প্রয়োগমূলক ম্যাথ আসতে পারে, বাট আসার সম্ভাবনা অনেক কম। সিকিউতে নর্মালি এখান থেকে ম্যাথ দেয় না, এই পার্টটা আসলে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সো এখান থেকে যদি ম্যাথ আসেও সেটা দেখবা এমসিকিউতে চলে আসছে। কিরকম ম্যাথ আসতে পারে? আসলে একটা ম্যাথ দেখাই দিই। এরকম একটা ম্যাথ তোমাকে দিতে পারে, একটা প্লাটিনাম রোদ থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুর রোধ 6.7 ওম, বলছিলাম না যেটা দেওয়া থাকবে। ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম তোমাকে প্রশ্নে দিয়েই দিবে, এবং যেই তাপমাত্রা তোমাকে নির্ণয় করতে বলবে সেই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের রিডিংও তোমাকে দিয়ে দিবে। দেখো কি লেখছে, এবং কক্ষ তাপমাত্রায় রোধ হচ্ছে 7.5 ওম। প্রশ্ন হচ্ছে রোদ থার্মোমিটারে কক্ষের তাপমাত্রা কত হবে, মানে কোন তাপমাত্রায় রোধ 7.5 ওম সেটা তোমারে বের করতে বলছে। তাহলে দেখেন আমরা কি কি জানি, এখানে উষ্ণতামিতিক ধর্ম কোনটা? ভাইয়া উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে চাপ, হাব। এখানে কি দিয়ে দিছে? রোদ। এটা একটা রোদ থার্মোমিটার, রোদ থার্মোমিটারের উষ্ণতামিতিক ধর্ম কি হয়? রোদ। তাহলে দেখেন আমাদের পানির ট্রিপল পয়েন্টে রোদ দিয়ে দিছে, মানে আর দেওয়া আছে, সেটা কত? 6.7 ওম। যেই তাপমাত্রা আমাদেরকে বের করতে বলছে সেই তাপমাত্রায় রোদ দেওয়া আছে 7.5 ওম। দ্যাট মিনস আর এর মান হচ্ছে 7.5 ওম। আমার কি লাগবে? টেম্পারেচার বের করা লাগবে। ফর্মুলা কি? সবসময় একই ফর্মুলা, টি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই RTR মাল্টিপ্লাইড বাই পানির ট্রিপল পয়েন্টের টেম্পারেচার, মানে হচ্ছে 273.16।
ওকে ভাই রেজাল্ট কিসে বের হবে ফারেনহাইটে না সব সময় কেলভিনে তাহলে উপরে বসাও আর এর মান কত আর এর মান হচ্ছে 7.5 আর টি আর এর মান কত 6.7 মাল্টিপ্লাইড বাই 273.16 যত আসবে তত কেলভিন আশা করি এতটুকু তো তুমি বের করতে পারবা ঠিক আছে সহজ একদম এটাই আমাদের অ্যানসার এগুলা কি রিটেনে আসে না এগুলো কিন্তু রিটেনে খুব বেশি আসে না আসতে তো তোমার কপাল ভালো এরকম ম্যাথ যদি তোমার রিটেন দিয়ে দেয় তোমার তো কপাল ভালো ভাই এত সহজ ম্যাথ দিবে না ঠিক আছে এগুলো হচ্ছে নর্মালি আসে কিসে এমসিকিউতে পারবো না এটা এমসিকিউ তো আসলে কি সলভ করতে সময় লাগবে আশা করি লাগবে না তাহলে আমাদের এক স্থির বিন্দু পদ্ধতি মোটামুটি ক্লিয়ার এখান থেকে প্রশ্ন আসলে পারবো শিওর গুড এবার আমরা চলে যাব দুই স্থির বিন্দু পদ্ধতিতে ওকে সো দেখো দুই স্থির বিন্দু পদ্ধতিতে কি হবে আমাদের কাছে দুইটা স্থির বিন্দু থাকবে দুইটা স্থির বিন্দু মানে কি ভাইয়া লেটস সাপোজ এইটা হচ্ছে একটা স্কেল যে কোনো স্কেল ভাই এটা কি সবসময় সেলসিয়াস স্কেল হওয়া লাগবে সবসময় ফারেনহাইট স্কেল হওয়া লাগবে না যে কোনো স্কেল হইতে পারে ধরো তুমি একটা থার্মোমিটার বানাইছো সো ইট ক্যান বি এনিথিং আমাদের দেখা লাগবে তোমার হাতে যেই থার্মোমিটারটা আছে সেই থার্মোমিটার অনুযায়ী পানির বাষ্পীভবনের তাপমাত্রা কত এবং পানির গলনের তাপমাত্রা কত মানে হচ্ছে আমাদের আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্ট এই দুইটা বিন্দু খুঁজে বের করা লাগবে আইস পয়েন্ট কি যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে হচ্ছে পানি হয় সেটাকে আমরা কি বলি আইস পয়েন্ট একটু লিখে রাখো তো এখানে তো লেখাই আছে যাই হোক আইস পয়েন্ট মানে হচ্ছে যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় এবং স্টিম পয়েন্ট বা বাষ্পবিন্দু মানে হচ্ছে যেই তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পীভূত হওয়া শুরু করে সো আপনার কাছে যদি আমি দুইটা থার্মোমিটার দিই দুইটা ডিফারেন্ট থার্মোমিটার দেখা যাবে একটা থার্মোমিটার শো করতেছে আইস পয়েন্ট একরকম আর একটা থার্মোমিটার শো করতেছে আইস পয়েন্ট আর এক রকম সিমিলারলি দুইটা থার্মোমিটারে তুমি স্টিম পয়েন্টও আসলে দুই রকম পাবা কারণ দুইটা থার্মোমিটার যদি দুই রকম স্ট্র্যাটেজি নিয়ে বানানো হয় বা দুই রকম আলাদা প্রসেসে বানানো হয় তাহলে অবশ্যই দুইটা দুই রকম টেম্পারেচার শো করবে তাতে কোনো সমস্যা নাই আমার হাতে যেই থার্মোমিটার দেওয়া থাকুক না কেন আমার কাজ সব সময় একটাই সেটা হচ্ছে আমার এই থার্মোমিটার পানির গলনের তাপমাত্রা কত দেখায় এবং পানি বাষ্পীভবনের তাপমাত্রা কত দেখায় ধরো আমি থার্মোমিটারটা হাতে নিলাম এই থার্মোমিটার অনুযায়ী পানির গলনের তাপমাত্রা আসলো 50 তার মানে এই থার্মোমিটারের আইস পয়েন্ট হচ্ছে 50 এবং এই থার্মোমিটার অনুযায়ী ধরো পানির বাষ্পীভবনের তাপমাত্রা আসলো 200 তাহলে এই থার্মোমিটারের স্টিম পয়েন্ট হচ্ছে 200 তাহলে আমার হাতে যেই থার্মোমিটারই থাকুক না কেন আমার প্রথম কাজ কি দুইটা পয়েন্ট ফিক্স করা একটা হচ্ছে আইস পয়েন্ট ওকে কি আইস পয়েন্ট আরেকটা কি আরেকটা হচ্ছে স্টিম পয়েন্ট ওকে মানে একটা হচ্ছে বরফ বিন্দু আর একটা হচ্ছে বাষ্প বিন্দু ক্লিয়ার গাইস তাহলে এটা কি সব থার্মোমিটারের জন্য সেম হবে না এক একটার জন্য এক এক রকম হবে এটা কি সেম হবে না এক একটার জন্য এক এক রকম হবে তাতেই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই জাস্ট এই দুইটা বের করা লাগবে তোমার হাতে যে থার্মোমিটারটা থাকবে তার আইস পয়েন্ট কত এবং স্টিম পয়েন্ট কত আমি তুমি এটাও বলতে পারো যে ভাই আমি কেমনে বের করবো এক্সপেরিমেন্টের থ্রুতে ধরো তুমি বিশুদ্ধ বরফ গলায় পানি বানাইতেছো সেখানে থার্মোমিটারটা ধরো দেখো থার্মোমিটার কত রিডিং দেয় সেটাই আইস পয়েন্ট আবার ধরো তুমি বিশুদ্ধ পানি থেকে বাষ্প বানাচ্ছ সেখানে তুমি থার্মোমিটারটা ধরো দেখো কত টেম্পারেচার দেয় সেটাই হচ্ছে স্টিম পয়েন্ট ক্লিয়ার সেখানে আমরা এই দুইটা পয়েন্টের সাপেক্ষে হচ্ছে তাপমাত্রা মেজার করি এর জন্য এই পদ্ধতিকে বলা হয় দুই স্থির বিন্দু পদ্ধতি তাহলে এখানে স্থির বিন্দু কয়টা দুইটা কোন দুইটা স্থির বিন্দু এই যে এইটা আর এইটা এই দুইটা হচ্ছে আমাদের স্থির বিন্দু লেখেন এই দুইটা কি এই দুইটা হচ্ছে স্থির বিন্দু ক্লিয়ার একদম ইজি এবং এই যে দুইটা স্থির বিন্দু এদের মাঝখানের যে গ্যাপটা এটার একটা নাম আছে এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে থার্মোমিটারের পরিমিত ব্যবধান কি ভাইয়া প্রমিত না পরিমিত লেখো কি পরিমিত ব্যবধান ওকে ব্যবধান এবং দেখা যায় এক একটা থার্মোমিটারের জন্য এই পরিমিত ব্যবধানের মানও হয় আসলে এক এক রকম নরমালি আমরা আইস পয়েন্টকে দেখবা অনেক ক্ষেত্রে ব্যবহার করব এটাকে প্রকাশ করা হয় এইভাবে থিটা আইস ঠিক আছে আবার অনেকে থিটা 1ও লেখে আর যেটা স্টিম পয়েন্ট এটাকে প্রকাশ করা হয় হচ্ছে থিটা স্টিম তাহলে পরিমিত ব্যবধান সমান কি হবে পরিমিত ব্যবধান সমান হবে হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস ওকে একদম ইজি মনে থাকবে
ক্লিয়ার, গুড। আমরা একটু সংজ্ঞাগুলো দেখে রাখি। দেখেন যেগুলো আসতে পারে এগুলো হচ্ছে জ্ঞানমূলকে আসতে পারে। প্রথমত নিম্ন স্থিরবিন্দু কি? দেখো আমার কাছে স্থিরবিন্দু হচ্ছে দুইটা, তার মধ্যে কোন স্থিরবিন্দুর তাপমাত্রা সবসময় কম হবে? অবশ্যই আইস পয়েন্টের। তোমার কাছে কি মনে হয় বরফ যেই তাপমাত্রায় গলবে পানি কি তার চেয়ে কম তাপমাত্রায় বাষ্পীভূত হবে? অবশ্যই না। সো স্টিম পয়েন্টের টেম্পারেচার সবসময় আইস পয়েন্টের চেয়ে বেশি হবে। এর জন্য এই স্থির বিন্দুটাকে বলা হয় হচ্ছে নিম্ন স্থির বিন্দু, কারণ ওর টেম্পারেচার কম। আর এই স্থির বিন্দুটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, কারণ ওর টেম্পারেচার সবসময় বেশি। সো কখনো যদি লেখা দেখো নিম্ন স্থির বিন্দু, বোঝা লাগবে কি এখানে আইস পয়েন্টের কথা বলা হয়েছে বা বরফ বিন্দুর কথা বলা হয়েছে। সংজ্ঞাটা কি? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলা হয়। ক্লিয়ার, গুড। সিমিলারলি ঊর্ধ্বস্থির বিন্দুর সংখ্যা কি হবে? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে বা যে তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকতে পারে না। হ্যাঁ, কি লিখছে? যাই হোক, এটা মনে হয় না, এইটা মনে হয় এক্সট্রা চলে আসছে। ঠিক আছে, বা যে তাপমাত্রায় তাপ বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে। হয়েছে যে এইটুকু হচ্ছে কেটে দাও, এইটুকু হচ্ছে ইগনোর, এইটুকু ইগনোর। ঠিক আছে, এইটুকু এক্সট্রা টাইপ হয়ে গেছে, ইগনোর। ওকে, যেমনি করে পড়ালেখাকে ইগনোর করো তুমি সকাল বিকাল রাত, ঠিক সেভাবেই তুমি এইটুকু লাইনকে ইগনোর করে দাও। তাহলে দেখো সংখ্যাটা রাখবার, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে অথবা যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে আমরা কি বলবো? ঊর্ধ্বস্থির বিন্দু অথবা স্টিম বিন্দু বা স্টিম পয়েন্টও বলা হয় বা বাষ্প বিন্দুও বলা হয় মাঝে মধ্যে। ক্লিয়ার, মনে থাকবে, গুড। তাইলে ভাইয়া আমি তো বুঝে গেলাম যে দুই স্থির বিন্দু পদ্ধতিতে দুইটা স্থির বিন্দু আছে। প্রশ্ন হচ্ছে এই স্থির বিন্দুর সাহায্যে আমি টেম্পারেচার মাপবো কেমনে? ওকে, তার জন্য আমরা প্রথমেই একটু তিনটা স্কেল নিয়ে পড়াশোনা শুরু করি। তিনটা স্কেল ভাইয়া, কি কি স্কেল মানে কি ভাইয়া? যেটা দিয়ে আমরা দৈর্ঘ্য মাপি, হ্যাঁ যেটা দিয়ে দৈর্ঘ্য মাপি ওটাকে বলা হয় দৈর্ঘ্যের স্কেল। যেটা আমরা টেম্পারেচার মাপি সেটাকে বলা হয় টেম্পারেচারের স্কেল বা থার্মোমিটার। ঠিক আছে, ওকে। তো আমরা তিন রকম স্কেল নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, কি সেলসিয়াস স্কেল, ওকে। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে ফারেনহাইট স্কেল, কি ফারেনহাইট স্কেল। লাস্টেরটা হচ্ছে কেলভিন স্কেল, ওকে। কি কেলভিন স্কেল। সবগুলোর নিচে লেখো স্কেল, স্কেল এবং স্কেল। ঠিক আছে, কি যেন বলছিলাম, কাজ কি? কাজ হচ্ছে বরফ বিন্দু আর স্টিম পয়েন্ট খুঁজে বের করা। তুমি যখন সেলসিয়াস স্কেলে আসবা, এক্সপেরিমেন্টালি এগুলো বের করা হয়েছে। সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু বা আইস পয়েন্টটা লেখো। সেলসিয়াস স্কেলের যে আইস পয়েন্ট সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কত? 0 ডিগ্রি সেলসিয়াস। মানে পানির বা বরফের গলনের যে তাপমাত্রা সেটা সেলসিয়াস স্কেল শো করে 0 ডিগ্রি। ওকে, এর জন্য নিম্ন স্থির বিন্দুকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের যে ঊর্ধ্ব বিন্দু বা আপার পয়েন্ট বা হচ্ছে তোমার কি বলে ঊর্ধ্ব স্থির বিন্দু যেটা বলো না কেন, বা স্টিম পয়েন্ট, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পানির বাষ্পীভবনের যে তাপমাত্রা সেটা সেলসিয়াস স্কেল শো করে কত? 100। ওকে, সিমিলারলি তুমি যখন ফারেনহাইট স্কেলে মেজারমেন্টে আসবা, ফারেনহাইট স্কেল বরফের গলনের তাপমাত্রা শো করে 32 ডিগ্রি ফারেনহাইট। কত? 32 ডিগ্রি ফারেনহাইট। এবং পানির বাষ্পীভবনের তাপমাত্রা শো করে থিটা স্টিম ইজ ইকুয়ালস টু কত শো করে বলো? 212 ডিগ্রি ফারেনহাইট। কত? 212 ডিগ্রি ফারেনহাইট। সো সেলসিয়াস স্কেলে দুইটা স্থির বিন্দু, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে দুইটা স্থির বিন্দু, একটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর একটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলেও দুইটা স্থির বিন্দু আছে, যেটা নিম্ন স্থির বিন্দু বরফ গলনের তাপমাত্রা সেইটা সে শো করে 273 কেলভিন। ওকে, বা 273.15 কেলভিন বলতে পারো। আর বাষ্পীভবনের যে তাপমাত্রা সেটা সে শো করে থিটা স্টিম শো করে হচ্ছে 373.15 কেলভিন বা রাফলি চিন্তা করলে 373 কেলভিন। এই হচ্ছে আমাদের পরিচিত তিনটা স্কেল এবং পরিচিত তিনটা স্কেলের দুইটা করে স্থির বিন্দু। এখন এখানে কিন্তু র্যান্ডম যে কোনো স্কেলও আসতে পারে। এই পরিচিত তিনটা স্কেলের মধ্যে আমরা যেভাবে সম্পর্ক স্থাপন করব, র্যান্ডম স্কেলেও ঠিক সিমিলার ওয়েতে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো। ওকে, এখন ধরো
এখানে আমাদের যেটা করবে, যে কোনো একটা স্কেলে টেম্পারেচার দিয়ে দিবে। ধরো তোমার বললো এই মার্কারের তাপমাত্রা কত, লেটস সাপোজ আমি কি করলাম সেলসিয়াস স্কেল নিয়ে আসলাম। সেলসিয়াস স্কেল বললো এই মার্কারের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন করবে ফারেনহাইট স্কেলে এই মার্কারের তাপমাত্রা কত। তার মানে আমার জানা লাগবে সেলসিয়াস টেম্পারেচারকে কিভাবে ফারেনহাইটে রূপান্তরিত করা লাগে। আবার এমনও প্রশ্ন করতে পারে যে সেলসিয়াস স্কেলে এই মার্কারের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত। তাহলে এটাও আমার জানা থাকা লাগবে সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে রূপান্তর করা হয়। ওকে, তার মানে আমার এই বিভিন্ন স্কেলগুলোর মধ্যে সম্পর্ক জানা থাকা লাগবে। এবং সেই সম্পর্ক তোমরা অলরেডি জানো, এটাও আমি জানি যে ভাইয়া আমার তো এটা মুখস্থ। কি যেন সম্পর্কটা বলো তো দেখি। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু ইজ ইকুয়ালস টু ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাইনাস ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন, উপরে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা মাইনাস কেলভিনের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া আমাদের সম্পর্ক। এটা আমরা অলরেডি জানি। দেখেন এখান থেকে যদি আমরা একটু গুছাই আনি তাহলে আসবে থিটা সি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180। এখানে আসবে হচ্ছে থিটা কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। তুমি চাইলে নিচে একটু 20 দিয়ে ভাগ করে দিতে পারো। যদি 20 দিয়ে ভাগ করো তাহলে আসবে থিটা সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়ালস টু থিটা কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এই হচ্ছে তিনটা স্কেলের তাপমাত্রার মধ্যে পারস্পরিক সম্পর্ক। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর হচ্ছে কেলভিন স্কেল, এই তিনটা স্কেলের যে তাপমাত্রা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে এটা। ধরো তোমাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া হইলো, বলা হইলো সেটাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করো, বা ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা কত শো করবে, সেক্ষেত্রে তুমি কি করবা, সেলসিয়াসের মানটা এখানে বসাই দিবা, এই দুইটা রেশিও নিবা, থিটা এফ এর মানটা বের করে ফেলবা। কাজ খুব সহজ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তো কনফার্ম হইতে পারি যে কোনো থার্মোমিটারে আমি নেই না কেন, সেটা যেই থার্মোমিটারই হোক, তার একটা জিনিস সবসময় কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? ওই থার্মোমিটারের রিডিং মাইনাস থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। কি বললাম? থার্মোমিটারের রিডিং, দেখো সবগুলাতে সেম কাজ করছি, এবং এই রেশিওর মান থার্মোমিটারে সবসময় কনস্ট্যান্টই হবে, অলওয়েজ। তাহলে কি বললাম? যে কোনো একটা থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু, যে কোনো একটা থার্মোমিটারের রিডিং মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই যে রেশিওটা, এই রেশিও সব সময় কনস্ট্যান্ট আসবে। কেন কনস্ট্যান্ট আসবে সেখানে আসতেছি, তার আগে লেখো যে কোনো থার্মোমিটারের রিডিং মানে কোনো একটা বস্তুর তাপমাত্রা ওই থার্মোমিটার কত শো করতেছে সেটাই হচ্ছে রিডিং, মাইনাস থার্মোমিটারের আইস পয়েন্ট বা নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম পয়েন্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু বা আইস পয়েন্ট। এটা সবসময় কি আসবে? কনস্ট্যান্ট আসবে, অলওয়েজ কনস্ট্যান্ট আসবে। যে কোনো থার্মোমিটার হোক না কেন, সেটা তুমি যদি নিজেও একটা থার্মোমিটার বানাও, সেটার জন্য এই রেশিও অবশ্যই কনস্ট্যান্ট আসতে হবে। এবং আমরা দেখবা নর্মাল থার্মোমিটারের ম্যাথ আসলে পরীক্ষায় আসে না, তোমাকে দিবে হচ্ছে ভুল থার্মোমিটারের ম্যাথ, যে বাজার থেকে একটা ত্রুটিযুক্ত থার্মোমিটার আমি কিনে আনলাম, সেটার ম্যাথ যখন তুমি করতে যাবা তখন কিন্তু এই কনসেপ্টটাই কাজে লাগবে। এই কনসেপ্টটাই আমরা খাটাবো, যে কোনো থার্মোমিটারের রিডিং মাইনাস তার আইস পয়েন্ট বা নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই যে রেশিওটা, এই রেশিও অলওয়েজ কনস্ট্যান্ট আসবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া এই রেশিও কেন কনস্ট্যান্ট আসা লাগবে, ভাই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কেনই বা এরকম হইলো? তার একটা খুব সুন্দর সমাধান আছে, বা সেটা বোঝার একটা খুব সুন্দর উপায় আছে। আসো একটা গ্রাফ আঁকো, একটা গ্রাফ আঁকলেই তুমি বুঝে যাবা। ধরো তুমি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করতে চাও। কি বললাম? সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে তুমি ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করতে চাও, ঠিক আছে। তাহলে একটা অক্ষ বরাবর তুমি বসাবা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আর একটা অক্ষ বরাবর তুমি বসাবা হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। ধরো এই বরাবর আমি বসাবো সেলসিয়াস, কি সেলসিয়াস, এবং এই বরাবর আমি বসাবো হচ্ছে ফারেনহাইট। কি ভাইয়া? ফারেনহাইট। ওকে, দুই স্থির বিন্দু পদ্ধতিতে স্থির বিন্দু যেন কোনটা কোনটা, একটা হচ্ছে আইস পয়েন্ট আর একটা হচ্ছে কি স্টিম পয়েন্ট। তাহলে আমাকে বলো তো সেলসিয়াসে আইস পয়েন্ট কত? সেলসিয়াসে আইস পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে? এই যেখানে।
ফারেনহাইটে আইস পয়েন্ট কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমার আইস পয়েন্টটা বা বরফ বিন্দুটা আছে আলটিমেটলি এখানে, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের আইস পয়েন্ট বা বরফ বিন্দু। বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্ট কোথায় আছে? সেলসিয়াস স্কেলে স্টিম পয়েন্ট আছে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াসে। ফারেনহাইট স্কেলে স্টিম পয়েন্ট কোথায় আছে? 212 ডিগ্রি ফারেনহাইটে। কোথায়? 212 ডিগ্রি ফারেনহাইটে। তাহলে আমার স্টিম পয়েন্ট এই গ্রাফের মধ্যে কোথায় আছে? 100 ডিগ্রি সেলসিয়াস 212 ডিগ্রি ফারেনহাইট, মানে যে এরকম একটা জায়গায় আছে। এইটা হচ্ছে এই গ্রাফের জন্য বরফ বিন্দু এবং এইটা হচ্ছে আমাদের এই গ্রাফের জন্য বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্ট। দেখো এই বিন্দুটা একই সাথে সেলসিয়াস স্কেলের বরফ বিন্দুকেও রিপ্রেজেন্ট করতেছে, আবার ফারেনহাইট স্কেলের বরফ বিন্দুকেও রিপ্রেজেন্ট করতেছে। এই জন্য আমরা বলতেছি এটাকে এই গ্রাফের বরফ বিন্দু। সিমিলারলি এই বিন্দুটা সেলসিয়াস স্কেলের বাষ্পবিন্দুকেও রিপ্রেজেন্ট করতেছে। আর একটু নিচে নামা দরকার ছিল বোধহয় না, এই যে এখানে হওয়ার কথা মোটামুটি। হ্যাঁ ঠিক আছে, এই পয়েন্টটা সেলসিয়াস স্কেলের বাষ্পবিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে, আবার একই সাথে ফারেনহাইট স্কেলের বাষ্পবিন্দুকেও রিপ্রেজেন্ট করতেছে। এর জন্য এটা হচ্ছে আমাদের এই স্কেলের বাষ্পবিন্দু। এইবার এই দুইটা স্থির বিন্দুকে তোমার যোগ করা লাগবে, তাহলে তুমি একটা গ্রাফ পাবা। কি পাবা? একটা গ্রাফ পাবা। এবং এই গ্রাফটাই আমাদেরকে একটা স্কেলের তাপমাত্রা থেকে অন্য স্কেলের তাপমাত্রায় যেতে সহায়তা করবে। যেমন ধরো তুমি বললা যে ভাইয়া আমার সেলসিয়াসের টেম্পারেচার হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস বা থিটা সি। ওকে, ফারেনহাইটে এটার মান কত? দেখো এইটার মান যদি সেলসিয়াসে বা কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা সেলসিয়াসে যদি থিটা সি হয়, ফারেনহাইটে কত হবে সেটা আমি কেমনে বুঝবো? এই গ্রাফ থেকেই বুঝতে পারবো। তুমি কি করবা? এই পয়েন্ট বরাবর একটা লাইন টানবা। দেখো এইটা গ্রাফটাকে কোথায় ছেদ করছে? এই যে এখানে। এর কারেসপন্ডিং ফারেনহাইটে যে তাপমাত্রা সেটাই হচ্ছে এই তাপমাত্রার ফারেনহাইট টেম্পারেচার। বুঝতে পেরেছো? একদম সহজ। তোমার ধরো সেলসিয়াস একটা তাপমাত্রা দেওয়া আছে থিটা সি, তোমার বলা হলো এটা ফারেনহাইটে কত। তুমি কি করবা? এই যে গ্রাফ বরাবর একটা লম্ব রেখা আঁকবা। আঁকছো, এটা কি গ্রাফকে একটা পয়েন্টে ছেদ করছে না? করছে। এই পয়েন্টের কারেসপন্ডিং ফারেনহাইটে যে টেম্পারেচার সেইটাই ওকে যদি ফারেনহাইটে রূপান্তরিত করা হয় সেই টেম্পারেচারটা। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে ভাই এটাকে আমি সবসময় গ্রাফের সাহায্যে বের করব, এটা কি ম্যাথমেটিক্যালি বের করার কোনো ওয়ে নাই? অবশ্যই আছে। সরল রেখার সমীকরণ থেকে এটা ম্যাথমেটিক্যালি বের করা সম্ভব। যেমন আমি যদি চিন্তা করি এই সরল রেখাটা, এই সরল রেখার সমীকরণ কি হবে? ভাই কেন তুমি আবার এটা বলতে যে ভাই কেন আমি সরল রেখার সমীকরণ থেকে বের করব? দেখো তুমি যেই পয়েন্টটাই নাও না কেন, তুমি এটা নাও এটা নাও যেটাই নাও না কেন, সেটা তো এই সরল রেখার উপরে অবস্থিত হবে। সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক সেটা তো প্রকাশিত হয়েছে এই সরল রেখার থ্রুতে। তো তুমি যেই টেম্পারেচারই নাও না কেন সেটাই সরল রেখার উপরে অবস্থিত হবে এবং তার কারেসপন্ডিং ফারেনহাইট যে টেম্পারেচারটা সেটা তুমি সরল রেখার থ্রুতেই খুঁজে পাবা। সো আলটিমেটলি সরল রেখার সমীকরণটা যদি তুমি বের করে ফেলো, সেখানে তুমি জাস্ট এক্স এর মান বসাইলেই ওয়াই এর মান পেয়ে যাবা। যেমন অনেকের কাছে এখন এটা কনফিউজ লাগছে, আমি সিম্পলি বলি। ধরো আমি তোমাকে এরকম একটা গ্রাফ দিলাম, ঠিক আছে? এরকম একটা গ্রাফ, এটা হচ্ছে এই অক্ষ বরাবর এক্স, এই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই। তোমাকে বলা হলো এই যে গ্রাফটা, এই গ্রাফের সমীকরণ হচ্ছে y is equals to 3x plus 2। ওকে, দেন আমি তোমাকে বললাম যখন x এর মান 2 তখন y এর মান কত? মানে x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত? তুমি কি করবা বলো তো? এই সমীকরণের মধ্যে x এর মানটা বসাবা, তাহলে তো y এর মান বের হয়ে যাবে। তাহলে y এর মান কত হবে? y এর মান হবে হচ্ছে 6 plus 2 মানে হচ্ছে 8। ঠিক সেম কাজটাই আমরা এখানে করব না? দেখো তো এই যেখানে x অক্ষ বরাবর তুমি কি বসাইছো? সেলসিয়াস তাপমাত্রা। তুমি জানতে চাও এই সেলসিয়াস টেম্পারেচার ফারেনহাইট স্কেলে কত? এই দুইজনের মধ্যে সম্পর্ক স্থাপনকারী গ্রাফ হচ্ছে এইটা। সিমিলারলি এখানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী গ্রাফ ছিল এইটা, যেটার থ্রুতে বা যেই গ্রাফের সমীকরণটা ছিল ওয়াই এর একটা এক্স এর সাপেক্ষে প্রকাশিত ফাংশন। এক্স এর মান বসাইলেই তুমি এক্স এর কারেসপন্ডিং ওয়াই এর মানটা পেয়ে যাইতা। সেম কাজটা আমরা এখানে করব। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। আমরা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটা সমীকরণ চাই, যেই সমীকরণে এক্স এর মান বসাইলে বা সেলসিয়াস স্কেলের মান বসাইলে আমরা ওয়াই এর মান বা ফারেনহাইট স্কেলের মান পেয়ে যাব।
ফারেনহাইট স্কেলের রিডিং পেয়ে যাব। বুঝতে পেরেছেন? এজন্য আমরা কি করব, এই যে সরল রেখাটা সেটার সমীকরণ বের করব। সরল রেখার সমীকরণ কেমনে বের করে? যদি ভুলে না গিয়ে থাকো, ভাইয়া ভুলে গেছিলাম, অনেক আগে পড়ছি, এই y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, একটু জাস্ট সাইড চেঞ্জ করে এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওকে, এখানে x হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, y হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। এবং এই যে x1 y1 x2 y2 এগুলো কি ছিল বলো তো? কোন একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য তোমার সরল রেখার উপর অবস্থিত দুইটা জানা বিন্দুর মান বা স্থানাঙ্ক জানা থাকা লাগতো। যেমন এখানে এই হচ্ছে আমার সরল রেখা, এই সরল রেখার উপর অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ককে আমি জানি বলো তো কোন দুইটা? একটা হচ্ছে বাষ্প বিন্দু আর একটা হচ্ছে বরফ বিন্দু। বলো বাষ্প বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো এখানে x এর মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস, y এর মান কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এই বিন্দুকে আর একটা জানা বিন্দু যেটা আমাদের স্টিম পয়েন্ট। এই জন্য তো বলছি যে কোনো থার্মোমিটার তুমি নাও না কেন, তোমার প্রথমে বরফ বিন্দু আর বাষ্প বিন্দুর মান জানা থাকাই লাগবে। দুইটা জানা বিন্দু ছাড়া কিন্তু তুমি থার্মোমিটারের তাপমাত্রা রূপান্তর করতে পারবা না, বা একটা থার্মোমিটারের টেম্পারেচারকে আর একটা থার্মোমিটারের টেম্পারেচারে প্রকাশ করতে পারবা না। দুইটা বিন্দু তোমার জানা থাকা লাগবেই, এর জন্যই পদ্ধতির নাম দুই স্থির বিন্দু পদ্ধতি। তাহলে একটা জানা বিন্দু পেয়ে গেছি, আর একটা হচ্ছে আমার বাষ্প বিন্দু। বাষ্প বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো x এর মান কত? 100 ডিগ্রি সেলসিয়াস, y এর মান কত? 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো এটা আমার প্রথম নোন পয়েন্ট, এটা আমার সেকেন্ড নোন পয়েন্ট। যখন আমার সরল রেখার উপর অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সেখান থেকে আমি অবশ্যই সরল রেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে দেখো এটাকে আমি বলতেছি x1, কোনটাকে বলতেছেন ভাইয়া? এটাকে বলতেছি x1, প্রথম বিন্দুর বা প্রথম জানা বিন্দুর x এর স্থানাঙ্ক, এটাকে আমি বলতেছি y1। ঠিক আছে, সিমিলারলি এটাকে আমি বলতেছি x2, এটাকে আমি বলতেছি y2। এবার জাস্ট সমীকরণের মধ্যে বসাই দাও, তাহলে এই কাজ শেষ। আসো, যদি আমরা একটু সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমরা বুঝে যাব ওই যে ফর্মুলাটা ওইটা আসলে কই থেকে আসছে। দেখো যদি বসাই y মাইনাস y1, y কি? y হচ্ছে ফারেনহাইট স্কেলের রিডিং, তাই না? সেটা হচ্ছে যে থিটা এফ, তাহলে y হচ্ছে আমাদের থিটা এফ, মাইনাস y1 কোনটা? y1 হচ্ছে এই যেটা 32 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিভাইডেড বাই y2 মাইনাস y1, y2 কোনটা? ওই যে y2, 212 মাইনাস 32 ইজ ইকুয়ালস টু x কোনটা? x হচ্ছে কোনো একটা আননোন পয়েন্টের x এর মান, মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের রিডিং। দ্যাট মিন্স x হচ্ছে থিটা সি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, মাইনাস x1 এর মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস, ডিভাইডেড বাই x2 মাইনাস x1 হচ্ছে এটা, x1 হচ্ছে এটা, তার মানে 100 মাইনাস 0। সো এখান থেকে তোমার সম্পর্ক চলে আসবে থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়ালস টু থিটা সি বাই 100, অথবা থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 যদি 20 দিয়ে ভাগ করে দাও ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে থিটা সি বাই 5। বুঝতে পেরেছো? ঠিক সিমিলারলি বা সিমিলার ওয়েতে তুমি কেলভিন স্কেলের সাথেও বাকি দুইটা স্কেলের সম্পর্ক স্থাপন করতে পারবা। বুঝতে পারছেন? এই হচ্ছে পদ্ধতি। ক্লিয়ার? সেভাবে হচ্ছে এই ফর্মুলাটা আসছে। তোমার এই পদ্ধতি মুখস্থ থাকা লাগবে না, মানে যদি কারো ইন্টারেস্ট জাগে যে ফর্মুলা আসলে কই থেকে আসলো ভাইয়া, অথবা আপনি বলতেছেন যে হ্যাঁ থার্মোমিটারের রিডিং মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই রেশিও সবসময় কনস্ট্যান্ট আসবে। মানে এই যে রেশিওটা, এই রেশিও বা এই রেশিওটা এটা সবসময় কনস্ট্যান্ট আসবে। কেন? এই যে সম্পর্কের জন্য বা এই লিনিয়ার প্রপার্টির জন্য। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে এই পার্টটা কনস্ট্যান্ট আসার কারণ বা এই ফর্মুলা আসার কারণ। ঠিক আছে? সো মাথায় রাখা লাগবে আমাদের ফর্মুলাটা কেন, কিভাবে এই ফর্মুলা আসছে, এটা জাস্ট আপনার মানে নিজের জানার বা জ্ঞানের আগ্রহের জন্য আপনি দেখে রাখতে পারেন। পরীক্ষায় কখনো আসলে এই প্রমাণ আপনার আসবে না, আপনার জাস্ট ওইটাই মাথায় রাখা লাগবে। আপনার হাতে যেই থার্মোমিটারই দেওয়া হোক না কেন, সবসময় থার্মোমিটারের রিডিং মাইনাস থার্মোমিটারের আইস পয়েন্ট ডিভাইডেড বাই থার্মোমিটারের স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এই যে রেশিওটা, এটা যে কোনো থার্মোমিটারের জন্য কনস্ট্যান্ট। সো যে কোনো থার্মোমিটারের টেম্পারেচারকে আপনি অন্য একটা থার্মোমিটারের টেম্পারেচার রূপান্তরিত করতে পারবেন যদি আপনার দুইটা বিন্দুর মান জানা থাকে, একটা হচ্ছে আইস পয়েন্ট আর একটা হচ্ছে স্টিম পয়েন্ট। এই জন্যই এই পদ্ধতিকে বলা হয় কি দুই স্থির বিন্দু পদ্ধতি।
বুঝতে পেরেছো? সহজ একদম, মনে থাকবে। ওকে, তো দেখো এখান থেকে আমরা আরো কিছু কিছু সুন্দর সুন্দর সম্পর্ক বের করে রাখবো। একটা মিনিট, আরো কিছু আমি একটু দেখাই দিই। খেয়াল করো, তোমাদের জীবনটাকে আর একটু সহজ করার চেষ্টা করি গো। আসো, প্রথমত সেলসিয়াস আর ফারেনহাইটেরটা অবশ্যই অবশ্যই মাথায় রাখা লাগবে। একটা কি, একটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট, ওই এক জায়গা থেকে আসবে। তো আমি একটা বার একটু ভাঙায় ভাঙায় দেখাই দিই, সেলসিয়াস এবং ফারেনহাইট। ওকে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি মাত্রই পড়লাম, ভাইয়া ভুলে গেছি। না, থিটা সি, দেখো তুমি কি মুখস্থ রাখবা থিটা সি বাই 5? দেখো এটা মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নাই, খালি নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দুগুলো মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। তাহলে থিটা সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু, এখনই মুখস্থ করে ফেলো, থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। এটা কাটাকাটি করো, কাটাকাটি করলেই চলে আসবে থিটা সি বাই 5 ইজ ইকুয়ালস টু থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ক্লিয়ার? তো যদি আমাদের সেলসিয়াসের তাপমাত্রা দেয়, ফারেনহাইটে বের করতে বলে, কি করব? এই যে সম্পর্কটা, সেখানে সেলসিয়াসের মানটা বসাই দিব, থিটা এফ এর মান যেটা আসবে ওইটাই হচ্ছে সেলসিয়াসের ইকুইভ্যালেন্ট ফারেনহাইট। ঠিক আছে, গুড। সেকেন্ড যেটা বের করতে বলতে পারে সেটা কি, সেটা হচ্ছে ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক। কি ভাইয়া? ফারেনহাইট এবং কেলভিন, লেখো। সেকেন্ডটা হচ্ছে ফারেনহাইট এবং কেলভিন। ওকে, ফারেনহাইট এবং কেলভিন। ভাইয়া ফারেনহাইট আর কেলভিনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এরা কি ভাই ভাই? না, সম্পর্কটা ম্যাথমেটিক্যাল। লেখো, ফারেনহাইটের কি, থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, উপরে কেলভিনেরটা থিটাকে, কেলভিনের নিম্ন স্থির বিন্দু কত? 273, শূন্য কিন্তু না রে, ডিভাইডেড বাই 373 মাইনাস 273, কাটাকাটি করো, চলে আসবে থিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়ালস টু থিটা কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে আর কি। এটা কেমনে আসছে? ওই যে ওই সেম প্রসেসে তুমি একটা গ্রাফ আঁকো, গ্রাফ আঁকলেই দেখবে এই সম্পর্ক চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। যদি কখনো সেলসিয়াসের টেম্পারেচার দিয়ে ফারেনহাইটে রূপান্তরিত করতে বলে বা ফারেনহাইটে দিয়ে সেলসিয়াসে রূপান্তরিত করতে বলে, তখন আমরা এটা ফলো করব। যদি কখনো ফারেনহাইটে দিয়ে কেলভিনে রূপান্তরিত করতে বলে বা কেলভিনে দিয়ে ফারেনহাইটে রূপান্তরিত করতে বলে, তখন আমরা এই রিলেশনটা ফলো করব। আর একটা খুব ইজি রিলেশন আছে, সেটা হচ্ছে কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক। এটা আসলে আমরা সবাই পারি, কি? সেলসিয়াস এবং কেলভিন। ওকে, সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক। বলো, সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক কি? ভাইয়া মুখস্থ, 273 যোগ করলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 273 যোগ করলেই হয়ে যাবে, বাট স্টিল আমরা একটু দেখি। আসো, প্রথম কথা হচ্ছে সেলসিয়াস এবং কেলভিন। আসেন, তাহলে সেলসিয়াসে হচ্ছে থিটা সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, কেলভিনে হচ্ছে থিটা কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। ওকে, সো এটার নিচেও 100, এটার নিচেও 100, কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে থিটা সি ইজ ইকুয়ালস টু থিটা কে মাইনাস 273। এজন্যই কেলভিনে টেম্পারেচার আসবে সেলসিয়াসের টেম্পারেচার প্লাস 273। তাহলে তোমাকে সেলসিয়াসে যে টেম্পারেচারটা দেওয়া থাকবে সেটার সাথে 273 যোগ করে দিবা, তাহলেই হচ্ছে টেম্পারেচার কিসে চলে যাবে? কেলভিনে চলে যাবে। বুঝতে পেরেছেন? একদম ইজি, ক্লিয়ার, কোনো কনফিউশন নাই? ওকে, এখন এগুলো নিয়ে না কনফিউশন থাকেও না। কনফিউশন কি নিয়ে থাকবে জানো? কনফিউশন থাকবে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন নিয়ে। ভাইয়া তাপমাত্রার পরিবর্তন, এইটা আবার কি জিনিস? তোমাকে ধরো বলা হইলো সেলসিয়াস স্কেলে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে, কেলভিন স্কেলে টেম্পারেচার কতটুকু বাড়বে? 273 যোগ করবা নাকি? ধরো আমি তোমাকে বললাম, এরকম একটা প্রশ্ন করলাম, লেখো তো দেখি, দেখি তো তোমাদের জ্ঞানের সীমা দেখি। আসো, টেম্পারেচারের পরিবর্তন, হ্যাঁ, বিভিন্ন স্কেলে কি টেম্পারেচারের পরিবর্তন। ওকে, এটার উপর একটা সেপারেট স্লাইডে আমি লিখবো। তার আগে তোমাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিই, যারা পরবর্তী রেকর্ডেড ক্লাস করবা, প্রথমে একটু পজ করবা, পজ করে চিন্তা করবা, ঠিক আছে? সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, ধরো তোমাকে প্রশ্ন করা হইলো সেলসিয়াস স্কেলে, ওকে, সেলসিয়াস স্কেলে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হলো। কি হলো? 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হলো। প্রশ্ন হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হবে? কেলভিন স্কেলে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হবে? বলো, উত্তর দাও। ওহে জাতি, জ্ঞানী জাতি, তোমরা উত্তর দাও, অ্যান্সার কত হবে?
এখন একদল আছে যারা এসে বলবে যে ভাইয়া সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে রূপান্তর করা লাগে সেটা আমার মুখস্থ, সেটা হচ্ছে সেলসিয়াসের সাথে আমি 273 যোগ করে দিব। তো সেলসিয়াস স্কেলে যদি টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয় তাহলে কেলভিন স্কেলে পরিবর্তন হবে 283 কেলভিন। গাধা যে এটা বলছে সে হচ্ছে গাধা, তার কথা শোনা যাবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে ভাইয়া? দেখো আমরা আগে যেটা করছি সেটা হচ্ছে একটা টেম্পারেচারকে আর একটা স্কেলের টেম্পারেচারে রূপান্তরিত করছি, বাট এখানে তো টেম্পারেচার না, এখানে রূপান্তর করা হচ্ছে টেম্পারেচারের পরিবর্তনকে। সো আগের মতো করে করলে কিন্তু হবে না। সো কেউ যদি এখানে বলেও যে ভাই টেম্পারেচারের পরিবর্তন হবে 273 কেলভিন, ভুল না, 273 কেলভিন না। ইন্টারেস্টিংলি অ্যান্সার হবে হচ্ছে 10 কেলভিন। কত? 10 কেলভিন। সেলসিয়াস স্কেলে তুমি যদি টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করো, কেলভিন স্কেলেও টেম্পারেচার ঠিক 10 কেলভিনই পরিবর্তন হবে, 283 কেলভিন না। প্রশ্ন হচ্ছে কেন? আসেন তার জন্য আমরা হালকা আরেকটু আলোচনা করি। লেখো বিভিন্ন স্কেলে তাপমাত্রার পরিবর্তন। কি? বিভিন্ন স্কেলে তাপমাত্রার পরিবর্তন। ওকে, স্কেলে তাপমাত্রার পরিবর্তন। আসো দুটা দেখাই দিচ্ছি, আর একটা আই গেস অটোমেটিক্যালি পারবা। তাহলে প্রথমে আমরা দেখি হচ্ছে সেলসিয়াস আর কেলভিন, যেটা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা, কারণ পোলা পানিটাতেই প্যাচটা লাগাবে। ওকে, আসো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সেলসিয়াস এবং কেলভিন। সেলসিয়াস এবং কেলভিন। আচ্ছা, আমি ধরলাম সেলসিয়াস স্কেলে প্রথমে টেম্পারেচার ছিল হচ্ছে θ1 সেলসিয়াস বা θ1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবং পরবর্তীতে টেম্পারেচার হইল হচ্ছে θ2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথমে কত ছিল? θ1 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তী হয়েছে কত? θ2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়ালস টু θ2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন। এখন যদি তোমার বলা হয় কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? আচ্ছা, কেলভিন স্কেলে টেম্পারেচার কত ছিল? যখন টেম্পারেচার θ1 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন কেলভিন স্কেলে টেম্পারেচার ছিল θ1 কেলভিন। ওকে, যখন সেলসিয়াস স্কেলে টেম্পারেচার θ2 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন কেলভিন স্কেলে টেম্পারেচার ছিল θ2 কেলভিন। ওকে, এখন বলো θ1 কেলভিনের মান কত, θ2 কেলভিনের মান কত? ধরো তুমি সেটা বের করলা, বের করার পর আমাকে বলো তো কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন হবে থিটাকে, আচ্ছা এভাবে দেখাইলে তুমি আবার কনফিউজড হয়ে যেতে পারো, তোমাকে মান দিয়ে দেখাই, মান দিয়ে দেখাইলে মানে জীবনটা একটু সহজ হবে কিনা তোমাদের জন্য। আচ্ছা না, মান দিয়ে দেখানোর দরকার নেই, মান দিয়ে দেখাইতে মানে সমস্যা নেই। জাস্ট আমাকে বলো শুরুতে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ছিল θ1 ডিগ্রি সেলসিয়াস, সেটার কারেসপন্ডিং কেলভিন টেম্পারেচার হচ্ছে θ1 কেলভিন। সেলসিয়াস স্কেলে পরবর্তী টেম্পারেচার হচ্ছে θ2 ডিগ্রি সেলসিয়াস এবং সেটার কারেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে কেলভিন স্কেলে θ2 কেলভিন। তো সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন θ2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন হবে ডেল থিটা কেলভিন ইজ ইকুয়ালস টু θ2 কেলভিন মাইনাস θ1 কেলভিন। বলো তো θ2 কেলভিনের মান কত আর θ1 কেলভিনের মান কত? সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলের তাপমাত্রা রূপান্তর করো কেমনে? 273 যোগ করে। তাহলে θ1 কেলভিন হবে হচ্ছে θ1 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। θ2 কেলভিন কত হবে? θ2 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। এই মানটাই খালি এখানে একটু বসাই দাও, তাহলে দেখো তো কত আসে? θ2 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 273। 273 তো কাটাকাটি চলে যাচ্ছে, বাদ থাকতেছে কি? θ2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস, যেটা পুরোপুরি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্যের সমান। দ্যাট মিন্স সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য যা কেলভিন স্কেলেও তাপমাত্রার পার্থক্য হুবহু সেম। তাহলে তোমাকে যদি বলা হয় যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করা হইলো, কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? 10 কেলভিন। কেলভিন স্কেলে 200 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করা হইলো, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? 200 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তনটা পুরোপুরি সমান হয়। তাহলে আমরা লিখতে পারি থিটা ডিগ্রি সেলসিয়াস বা ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়ালস টু ডেল থিটা কেলভিন। এই দুইটা স্কেলে তাপমাত্রার পরিবর্তন কি? সব সময় সমান। ভেরি ইম্পর্টেন্ট ফর MCQ।
ক্লিয়ার গাইস? এটা কখনো ভুল হবে? এটা যদি ভুল হয় তাহলে কিন্তু দেখো পরীক্ষা দিয়ে আসার পর কি করি। যদি খালি এইটা ভুল করছো, এইটাই আসবে পরীক্ষায়। যদি পার্থক্য থেকে আসে আইদার এটা আসবে অথবা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটেরটা আসবে। এইটা আসার সম্ভাবনা বেশি, কারণ পোলাপান এখানে প্যাচ লাগাবেই। তোমরা বলবে ওই যে 10 ডিগ্রি সেলসিয়াস আমি চেঞ্জ করলাম, কেলভিন স্কেলে কত? তোমরা তো একদল আসো যারা লেখা আসবে 283 কেলভিন। এই ভুল কিন্তু করা যাবে না। ওইটা হচ্ছে টেম্পারেচার থেকে টেম্পারেচারের পরিবর্তন বা রূপান্তর। ওকে, আর এখানে হচ্ছে আমরা টেম্পারেচারের পরিবর্তনকে এক স্কেল থেকে আর এক স্কেলে রূপান্তরিত করতেছি। ওকে, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটাই টেম্পারেচারকে এক স্কেল থেকে আরেক স্কেলে নিচ্ছিলাম, আর এখানে হচ্ছে টেম্পারেচারের পরিবর্তনকে এক স্কেল থেকে আরেক স্কেলে নিচ্ছি। ওকে, গুড। তার মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন আর কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন হুবহু সেম, কোনো ডিফারেন্সই নাই। গ্রেট ভাইয়া, গ্রেট। তাইলে ভাইয়া ফারেনহাইটে কি হবে? ফারেনহাইটেও কি আগের ফর্মুলা খাটবে না? না, ফারেনহাইটেও কিন্তু আগের ফর্মুলা খাটবে না। তাহলে ফারেনহাইটে কি করব? দেখো, ফারেনহাইটের জন্য একটা শর্টকাট শিখাই দিচ্ছি, একটা শর্টকাট জেনারেট করে দিচ্ছি, মানে জাস্ট ফর্মুলা থেকেই চলে আসে, নতুন কোনো উদ্ভাবন না। এটা একটু মাথায় রাখবা এমসিকিউ এর জন্য। তাহলে লেখো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল, এটাই লাগবে। কেলভিন আর ফারেনহাইট নর্মালি আসে না, আসলেও তুমি আসলে পারার কথা এই দুইটার প্রসেস যদি তোমার জানা থাকে। তো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল, ঠিক আছে? সেলসিয়াস এবং ফারেনহাইট, বলেন সেলসিয়াস এবং ফারেনহাইটে কি হবে? আমি ধরলাম সেলসিয়াসের টেম্পারেচার প্রথমে ছিল θ1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তার কারেসপন্ডিং ফারেনহাইট টেম্পারেচার হচ্ছে θ1 ডিগ্রি ফারেনহাইট। ওকে, পরবর্তীতে সেলসিয়াস স্কেলে টেম্পারেচার হইল θ2 ডিগ্রি সেলসিয়াস এবং তার কারেসপন্ডিং ফারেনহাইট স্কেলে টেম্পারেচার হচ্ছে θ2 ডিগ্রি ফারেনহাইট। এখানে একটা প্রাইম দাও, এখানে একটা প্রাইম দাও, নাহলে একদম তো পুরো সেম সেম হয়ে গেল, ঠিক আছে? তো সেলসিয়াসের টেম্পারেচার ছিল θ1 ডিগ্রি সেলসিয়াস, সেটা কারেসপন্ডিং ফারেনহাইট টেম্পারেচার হচ্ছে θ1 ডিগ্রি ফারেনহাইট। মানে এই টেম্পারেচারকে যদি ফারেনহাইটে রূপান্তর করা হয় তাহলে এটা হবে। সিমিলারলি পরবর্তীতে টেম্পারেচার পরিবর্তন হয়েছে θ2 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে সেটার মান আসছে হচ্ছে θ2 ডিগ্রি θ2 প্রাইম ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে বলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত? ভাইয়া সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস is equals to what? Is equals to θ2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন। তোমাকে যদি বলা হয় ভাইয়া ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত, সেটা কেমনে বের করব? ওই আগের মতোই, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন হবে ডেল থিটা ডিগ্রি ফারেনহাইট বা থিটা প্রাইম দাও ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়ালস টু θ2 প্রাইম ডিগ্রি ফারেনহাইট মাইনাস θ1 প্রাইম ডিগ্রি ফারেনহাইট। ওকে, মানে θ2 প্রাইম θ1 প্রাইম এগুলোর মান কত আসবে? দেখেন সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি ছিল? মনে করো সম্পর্ক কি ছিল? θc/5 ইজ ইকুয়ালস টু θf মাইনাস 32/9। তো সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করতাম কেমনে? এই যে ফারেনহাইট টেম্পারেচার হইতো 9/5 মাল্টিপ্লাইড বাই θc প্লাস 32। 9টাকে এই পাশে নিয়ে আসো, 9/5 ইন্টু θc, আর মাইনাস 32কে এই পাশে নিয়ে আসো, চলে আসবে প্লাস 32। সো এভাবে আমরা সেলসিয়াস থেকে হচ্ছে ফারেনহাইটে আসতাম। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সেলসিয়াসে আছে θ1 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ফারেনহাইটে কেমনে নিব? 9/5 দিয়ে গুণ করো, 32 দিয়ে যোগ করে দাও, তাহলে এই কাজ হয়ে যাবে। তাহলে আসো কাজটা করি। এখান থেকে যদি আমরা যাই তাহলে θ1 ডিগ্রি সেলসিয়াস মাল্টিপ্লাইড বাই 9/5 প্লাস হচ্ছে 32। সেম কাহিনী এখানেও করা লাগবে কি? θ2 ডিগ্রি সেলসিয়াস মাল্টিপ্লাইড বাই 9/5 প্লাস হচ্ছে 32। ওকে, এবার পার্থক্য নির্ণয় করো, মানটা বসায় দাও, বসায় দিলেই চলে আসবে হচ্ছে এখানে θ2 ডিগ্রি সেলসিয়াস মাল্টিপ্লাইড বাই 9/5 প্লাস 32 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস মাল্টিপ্লাইড বাই 9/5 মাইনাস 32। 32 কাটাকাটি চলে যাবে, 32 কি হবে বলো? কাটা 9/5 যদি কমন নেই, ভিতরে থাকবে হচ্ছে θ2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস। এটাই কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন না? এই যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন হবে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন মাল্টিপ্লাইড বাই 9/5, মানে হচ্ছে 1.8। বুঝতে পারছেন? সো এটা আপনার মাথায় রাখা লাগবে কি, এটা একটু মুখস্থ রাখলে ভালো, অথবা তুমি চাইলে এভাবে প্রমাণও করতে পারো, আপ টু ইউ, বাট একটু মনে থাকাটা হচ্ছে বেশি বুদ্ধিমানের কাজ, কারণ তোমার এগুলো এমসিকিউতে আসবে, রিটেনে আসবে না। সো এমসিকিউতে আসলে যেন দেখলেই তুমি পারো। তাহলে লেখেন ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন, ফারেনহাইট
স্কেলে তাপমাত্রার পরিবর্তন, স্কেলে তাপমাত্রার পরিবর্তন বা টেম্পারেচারে পরিবর্তন হবে কি, পরিবর্তন ইজ ইকুয়ালস টু 1.8 মাল্টিপ্লাইড বাই সেলসিয়াস স্কেলে পরিবর্তন বা চেঞ্জ ইন সেলসিয়াস। বুঝছো? সেলসিয়াস স্কেলে তাপমাত্রার যে পরিবর্তন সেটাকে 1.8 দিয়ে গুণ করে দাও, তুমি ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন পেয়ে যাবা। তাহলে তোমাকে বলা হলো যে সেলসিয়াস স্কেলে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয়েছে, ফারেনহাইট স্কেলে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হবে? 10 মাল্টিপ্লাইড বাই 1.8, 18 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তোমাকে বলা হলো কেলভিন স্কেলে টেম্পারেচার 20 কেলভিন চেঞ্জ হয়েছে, ফারেনহাইট স্কেলে কতটুকু চেঞ্জ হবে? ভাইয়া আপনি তো সেলসিয়াস আর ফারেনহাইট পড়াইছেন, কেলভিন আর ফারেনহাইট তো পড়ানি নেই। আচ্ছা আমার একটা কথা বলো তো, কেলভিনে পরিবর্তন আর সেলসিয়াসে পরিবর্তন সেম না? যদি আমি এখানে ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস না লিখে কেলভিনের পরিবর্তন লিখতাম, কোনো পার্থক্য হইতো? সেলসিয়াসে পরিবর্তন যা, কেলভিনে পরিবর্তন তাই। তো তোমার যদি বলে টেম্পারেচার 20 কেলভিন চেঞ্জ হয়েছে, তার মানে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয়েছে, তার মানে ফারেনহাইটে কতটুকু চেঞ্জ হয়েছে? 20 মাল্টিপ্লাইড বাই 1.8 মানে 36 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা একটু মাথায় রাখতে হবে। ইন জেনারেল ফর্মুলা আমি কোথায় লিখবো বলো? এখানে লিখি, এখানে লিখে দিলাম, ঠিক আছে? এই যে এখানে লিখে দিলাম, সেলসিয়াসে পরিবর্তন বা লেখো ফারেনহাইটে আচ্ছা না এইভাবে লেখো, সেলসিয়াসে পরিবর্তন ইজ ইকুয়ালস টু কেলভিনে পরিবর্তন, কি ইজ ইকুয়ালস টু কেলভিনে পরিবর্তন। এই দুইটা হচ্ছে সমান, এই দুইটা হচ্ছে সমান। আর ফারেনহাইটে পরিবর্তন ডেল থিটা ফারেনহাইট ইজ ইকুয়ালস টু 1.8 মাল্টিপ্লাইড বাই সেলসিয়াসে পরিবর্তন অথবা 1.8 মাল্টিপ্লাইড বাই কেলভিনে পরিবর্তন। এই হচ্ছে ফর্মুলা। ওকে, সো শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করতে পারলেই হবে না, বা টেম্পারেচারকে রূপান্তরিত করতে পারলেই হবে না, টেম্পারেচারের পরিবর্তনকেও রূপান্তরিত করতে পারতে হবে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। টেম্পারেচারের পরিবর্তন তোমার দিবে না ভাই, এগুলো তুমি 19-এও পড়ে আসছো, তোমার মনে হচ্ছে এই জিনিস আবার দিবে, তোমার বলবে 10 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তরিত করো, এই প্রশ্ন তোমার করবে এইচএসসি পরীক্ষায়। না, তোমার দিবে হচ্ছে এইটা, যে আমরা 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করলাম সেলসিয়াস স্কেলে, সেটা ফারেনহাইট স্কেলে কতটুকু চেঞ্জ হবে? 1.8 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। বা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করলাম, কেলভিন স্কেলে কতটুকু চেঞ্জ হবে? সেক্ষেত্রে পরিবর্তন হবে সমান। ওই না আবার 273 যোগ করো না, ঠিক আছে? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, কোনোভাবেই যেন ভুল না হয়। ভুল হইলে কিন্তু যে আবারও বলতেছি, দেখো কি করি, বিয়েটিয়ে কিন্তু আমাদের বন্ধ করে দিব, ঠিক আছে? এইসব যদি ভুল করো, এটা যে ভুল করবে তার বিয়ে করা হারাম, ঠিক আছে? বুঝতে পেরেছি এই পর্যন্ত? তাহলে তাপমাত্রার পরিবর্তন নিয়ে আশা করি আর কোনো সমস্যা নাই। বিভিন্ন স্কেলে তাপমাত্রার পরিবর্তন আমরা কিভাবে মেজার করি বুঝে গেছি। এখন হচ্ছে আমরা জাস্ট একটা ত্রুটিযুক্ত স্কেল দেখবো, ঠিক আছে? তার আগে দেখো, এই লিস্টটা তুমি বইয়ের মধ্যে পেয়ে যাবা। 3 রকমের ফেমাস স্কেল নিয়ে আমরা পড়াশোনা করি, একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। সেলসিয়াসের সংকেত হচ্ছে সি, ফারেনহাইট হচ্ছে এফ, আর কেলভিন হচ্ছে কে। ভি কেন? হোয়াট দ্য হেল, এটা হচ্ছে কে। জীবন একটা বেদনা যন্ত্রণা, ওকে ঠিক আছে, এটা হবে কে। দেখো, এটা নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 273.16। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, 212, 373.16। এগুলো তো পড়ে আসছি। আর এই যে মৌলিক ব্যবধান বা এটাকে যে পরিমিত ব্যবধানও বলা হয়, ওই একই কথা। মৌলিক ব্যবধান সেলসিয়াস স্কেলে হচ্ছে 100, ফারেনহাইট স্কেলে হচ্ছে 180 এবং কেলভিন স্কেলেও কত? 100, ঠিক আছে? ওকে, গুড। নেক্সট, এই যে আসো ম্যাথ করি। এখন এই ম্যাথগুলা করলেই হচ্ছে আমাদের কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসেন। প্রথম কোয়েশ্চেন, সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে বস্তুর তাপমাত্রা কত হবে? দেখো, এইটা কোনো ম্যাথ হইলো, ইস রে, এমসিকিউতে আসবে, এগুলো রিটেনে আসবে না। সেলসিয়াসে তাপমাত্রা দেওয়া আছে, বলতো কত? 40 ডিগ্রি সেলসিয়াস। কি বলছে? ফারেনহাইটে তাপমাত্রা কত হবে? কেমনে করতাম? থিটা এফ ইজ ইকুয়ালস টু 9/5 মাল্টিপ্লাইড বাই থিটা সি প্লাস 32। তুমি চাইলে ওই ফর্মুলা লিখতে পারো, থিটা সি বাই 5 ইজ ইকুয়ালস টু থিটা এফ মাইনাস 32/9, তোমার যেমন ভালো লাগে আর কি, লিখলেই হয়েছে। তাহলে 9/5 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 40 প্লাস হচ্ছে 32, এখানে আসবে 8, 8 নং হচ্ছে 72, 72 প্লাস 32 কত হবে বলো? 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, সহজ, পারবো। নেক্সট কি বলছে? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য হবে? মানে কোন টেম্পারেচারে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য হবে 40 ডিগ্রি। তার মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রার মধ্যে ডিফারেন্স হবে 40। এখন কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা কিন্তু বলে নাই। তাহলে আসেন আমরা ধরলাম
এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হবে, বা থিটা এক্স এটা হবে, ধরলাম আর কি। ওকে, যদি এমন হয় দুইটা কেস এখানে রাইজ করতে পারে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বেশি, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কম, সেক্ষেত্রেও পার্থক্য 40 ডিগ্রি হওয়া সম্ভব। আবার এমনও হইতে পারে ফারেনহাইটের তাপমাত্রা বেশি, সেলসিয়াসের তাপমাত্রা কম, সেক্ষেত্রেও পার্থক্য 40 ডিগ্রি হওয়া সম্ভব। তার মানে কেস হইতে পারে দুইটা। প্রথম যে কেসটা সেটা হচ্ছে থিটা সি মাইনাস থিটা এফ ইজ ইকুয়ালস টু 40, এটা একটা হওয়া সম্ভব। আরেকটা হচ্ছে থিটা এফ মাইনাস থিটা সি ইজ ইকুয়ালস টু 40, এটা আরেকটা হওয়া সম্ভব। ঠিক আছে, ওকে, আসেন আমরা একটু বের করে দেখি কোন কেসে কোনটা অ্যান্সার আসে। প্রথমে আসি এইটায়, যদি এইটা হয় বলো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি থিটা এফ ইজ ইকুয়ালস টু 9/5 ইন্টু থিটা সি প্লাস হচ্ছে 32। যদি এইটা হয় সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বেশি, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কম এবং তাদের তাপমাত্রার পার্থক্য হচ্ছে 40 ডিগ্রি, আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি না বলতো থিটা এফ ইজ ইকুয়ালস টু থিটা সি মাইনাস 40? অবশ্যই লেখা যায়, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে একটা কাজ করো, থিটা এফ এর পরিবর্তে এটা বসায় দাও। কি করবা? থিটা এফ এর পরিবর্তে এটা বসিয়ে দাও, থিটা সি মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 9/5 থিটা সি প্লাস হচ্ছে 32। তাহলে এখানে আসতেছে হচ্ছে থিটা সি মাইনাস 40 1.8 থিটা সি প্লাস হচ্ছে 32। এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে আসো, দ্যাট মিনস 0.8 থিটা সি ইজ ইকুয়ালস টু মাইনাস 72। এটাকে এই পাশে নিয়ে গেলে 1.8 থেকে 1 মাইনাস করলে থাকবে 0.8 থিটা সি, আর মাইনাস 40-এর সাথে মাইনাস 32 যোগ হয়ে কত হয়ে যাবে? মাইনাস 72। সো আলটিমেটলি আসবে থিটা সি ইজ ইকুয়ালস টু মাইনাস 72 0.8। ওকে, 0.8টা যদি ভাগ করো 8 নং হচ্ছে 72, তাহলে অ্যান্সার আসবে মাইনাস 90। কত? মাইনাস 90। ক্লিয়ার গাইস? মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হবে? 40 ডিগ্রি হবে। তুমি সেম টেম্পারেচারে ফারেনহাইটটা বের করে দেখো, ফারেনহাইট কত আসবে বলো? ফারেনহাইট আসবে হচ্ছে মাইনাস 100 কত? 130 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তুমি মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট রূপান্তর করে দেখো কত আসবে? আসবে হচ্ছে মাইনাস 130 ডিগ্রি ফারেনহাইট, এবং এই দুটার মধ্যে পার্থক্য কত হবে তখন? পার্থক্য হবে 40 ডিগ্রি, যেটা আপনাকে প্রশ্নে বলেই দিছে। ঠিক আছে, এটা আসতে পারে একটা প্রবাবল অ্যান্সার। আর একটা প্রবাবল অ্যান্সার হইতে পারে হচ্ছে এই কন্ডিশনটা ধরে, ফারেনহাইট স্কেলের টেম্পারেচার তো সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের চেয়ে বেশি হইতে পারে। যদি হয় তখন কি হবে? তখন কেমনে ম্যাথ করব? দেখেন ওই একই কাজই আমরা করব। যদি এটা হয় তাহলে আমি কি লিখব? থিটা এফ ইজ ইকুয়ালস টু থিটা সি প্লাস 40। যদি এই কন্ডিশন হয়, যদি ফারেনহাইট স্কেলের টেম্পারেচার সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের চেয়ে বেশি হয়। এখন ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে থিটা এফ ইজ ইকুয়ালস টু 9/5 ইন্টু থিটা সি প্লাস হচ্ছে 32। থিটা এফ সমান কত? থিটা এফ সমান থিটা সি প্লাস 40 ইজ ইকুয়ালস টু 9/5 মানে হচ্ছে 1.8 থিটা সি প্লাস 32। এটাকে ওই পাশে নাও, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আসবে 0.8 থিটা সি ইজ ইকুয়ালস টু 8, তার মানে থিটা সি আসবে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে ফারেনহাইটের মান কত আসবে? 50 ডিগ্রি ফারেনহাইট, কারণ এবার ফারেনহাইটের মানটা বড় ধরছিলাম আমরা, 50 ডিগ্রি ফারেনহাইট। তুমি চাইলে এটাও করতে পারো, 10 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করে দেখতে পারো, সেটা কত আসবে? 50 ডিগ্রি ফারেনহাইটে আসবে। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে আমাদের কাজ যদি এই টাইপের ম্যাথ আসে। যদিও সিকিউতে আসার কথা না, এমসিকিউতেও দেয় না নর্মালি এরকম তাপমাত্রার রূপান্তর, বাট আসলেও আসতে পারে, এজন্যই হচ্ছে করায় রাখা। আশা করি আসলে হচ্ছে পারবেন। সিমিলার টাইপের ম্যাথ আসলে আপনারা 9, 10-এও করে আসছেন, সো না পারার খুব বেশি কারণ নাই। ঠিক আছে, ওকে, এবার আসো। এইবার এই যে এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা সলভ করবা। ঠিক আছে, এটা সলভ করার জন্য তোমাদের সময় দিব হচ্ছে 3 মিনিট। কয়টা বাজে? বাজে হচ্ছে 8:47। তোমাদের সময় হচ্ছে 8:51 পর্যন্ত, কারণ আমি 1 মিনিট ধরে প্রশ্নটা পড়বো। ঠিক আছে, তারপর হচ্ছে শুনবো তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, সো প্রশ্ন হচ্ছে বাজার থেকে একটা অজানা স্কেল নিয়ে আসা হলো, যার বরফ বিন্দু 0 ডিগ্রি আর, সেই স্কেলের ধরো টেম্পারেচার মাপি আমরা আর এককে, এবং বাষ্পবিন্দু হচ্ছে 80 ডিগ্রি আর। ওকে, প্রশ্ন করছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত স্কেলটি কত পাঠ দিবে? সলভ করো,
সময় হচ্ছে 3 মিনিট। পরীক্ষা আসলে যেটা আসবে বা এর পরের যে ম্যাথটা করাবো সেটা আসবে, এই দুটার যে কোনো একটা পরীক্ষা আসবে যদি এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে চেষ্টা করে এটা সলভ করার জন্য। মোটামুটি যদি 2-3 বছর আগের বোর্ড কোশ্চেন একটু ঘাটাঘাটি করেন, আপনি কোনো না কোনো বোর্ডে ত্রুটিযুক্ত থার্মোমিটারের একটা ম্যাথ গ নাম্বারে পেয়ে যাবেন। সো এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সলভ করার চেষ্টা করো, 3 মিনিট সময় আছে হাতে। চলো, না পারলে তো করাই দিচ্ছি, না পারলে জীবনটা বেদনা করে দিব। যেই সিস্টেমে বলছিলাম থার্মোমিটারে যে জিনিস কনস্ট্যান্ট থাকে সেটা দিয়ে ম্যাথ করা লাগবে, মাথা খাটাও। ওকে, হচ্ছে ওকে। একজন বলছে হচ্ছে x ডিগ্রি আর তোমাদের কি সময় 1 মিনিট কম দিয়ে ফেললাম। ওকে, কে যেন বলছে x ডিগ্রি আর, সরি 8 ডিগ্রি আর 8 ডিগ্রি আর x ডিগ্রি আর বলতেছি কেন, দুঃখিত। আজেন সলভ করার চেষ্টা করা যাক। ওকে চলো, লেটস গো। কেমনে করব সলভ? যেই প্রসেসটা দেখাইছিলাম সেই প্রসেসে আমাদের আগাইতে হবে, এবং এগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের 1 মিনিটের বেশি সময় আসলে নেওয়া যাবে না, 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম, কারণ এগুলো ছোট ম্যাথ, এগুলো খুব বেশি সময় লাগা উচিত না। তাহলে কনসেপ্ট একটাই, সেটা কি, যে কোনো থার্মোমিটারের পার্ট মাইনাস সেই থার্মোমিটারের আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এই রেশিও সবসময় কনস্ট্যান্ট হবে। এখন তোমাকে সেলসিয়াসে তাপমাত্রা দিয়ে দিছে, বলছে এটাকে উক্ত স্কেলে, মানে যেই স্কেলটার ব্যাপারে তোমার ইনফরমেশন দিয়ে দিছে সেটার রূপান্তরিত করতে, বা সেই স্কেলটা, এই সেলসিয়াস স্কেলের এই তাপমাত্রাকে কত শো করবে বা কত রিডিং দেখাবে, সেটা হচ্ছে তোমার বের করা লাগবে। কেমনে করবা? দেখো, কাজ খুব সহজ। তাহলে আমার লাগবে হচ্ছে এই স্কেলটার পার্ট, আমি ধরলাম এই স্কেলের পার্ট হচ্ছে থিটা আর, মানে 20 ডিগ্রি সেলসিয়াসকে সে দেখাবে হচ্ছে থিটা আর, মাইনাস এই স্কেলের নিম্ন স্থির বিন্দু, বলো এই স্কেলের নিম্ন স্থির বিন্দু কত, বড় বিন্দু দেওয়া আছে না, দেওয়া থাকবে সবসময় প্রশ্নে, দেওয়া থাকবে, কত দেওয়া আছে 0, ডিভাইডেড বাই এই স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু ইজ ইকুয়ালস টু সেলসিয়াস স্কেলের পার্ট সেটা কত 20 মাইনাস নিম্ন স্থির বিন্দু 0, ডিভাইডেড বাই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, তাহলে বের করে দেখো তো কত আসে, থিটা আর ডিভাইডেড বাই 80 ইজ ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই 100, তার মানে থিটা আর এর মান আসবে হচ্ছে 16 ডিগ্রি আর। বুঝতে পেরেছো? একদম সহজ। যে বলছিলা 8 ডিগ্রি আর, সে মনে হয় একটু আগে কমেন্টও করছিলা যে ভাইয়া এগুলো তো আমরা এইচএসসি তে এসএসসি তে ডিটেইলসে পড়ে আসছি, এত ডিটেইলসে পড়ানোর দরকার কি আছে, তুমি মাত্র ভুলটা করলা।
জীবন আসলে বুঝছো যে এটাই হচ্ছে প্রমাণ করে যে দুনিয়াতে তুমি যেই কাজই করবা তার ফলাফল কিন্তু একটু পরেই ভোগ করা লাগবে। সো সাবধান, ঠিক আছে? পারবো এই টাইপের কোশ্চেন আসলে সহজ না, একদম একদম সহজ। পরের কোশ্চেনটা আসো, পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক বেশি। কি বলছে দেখো, বাজার থেকে একটা থার্মোমিটার কিনে আনা হলো, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যার নিম্ন স্থির বিন্দু হচ্ছে 20 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 170 ডিগ্রি। রুমি তার শরীরের তাপমাত্রা উক্ত স্কেলের সাহায্যে পরিমাপ করলো এবং পাঠ এলো 78 ডিগ্রি। তার মানে বাজার থেকে যে থার্মোমিটারটা কিনে আসছে সেটা রিডিং আসছে হচ্ছে 78 ডিগ্রি। প্রশ্ন হলো রুমির কি জ্বর আছে? রুমির শরীরে কি জ্বর আছে কিনা? বলো জ্বর আছে নাকি নাই সেটা আমরা কেমনে বুঝি? এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ভাইয়া জ্বর তখনই আসে যখন আমাদের বডির টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। 100 ডিগ্রি সেলসিয়াস বুঝতেছো? তোমার শরীরের তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় তুমি কিন্তু আর দুনিয়াতে নাই, উপরের দিকে রওনা দিয়ে দিছো। আমাদের বডির টেম্পারেচার সেলসিয়াসে আমরা মাপি না, মাপি হচ্ছে ফারেনহাইটে। আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত? বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে, লেখো, বায়োলজি তো তোমরা ভালো পারো না, তাও দেখাই দিচ্ছি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? আর যদি আমরা দেখি আমাদের বডির টেম্পারেচার সামহাউ 100 ডিগ্রি ফারেনহাইটের সমান বা তার চেয়ে বেশি হয়ে গেছে, তখন আমরা কি বলবো? জ্বর আছে। তার আগ পর্যন্ত আমরা মোটামুটি স্বাভাবিক ধরে নেই। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি করা লাগবে? যেই স্কেলটা আমরা বাজার থেকে কিনে আনলাম সেটার তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করা লাগবে, সেলসিয়াসে না। দেন কম্পেয়ার করা লাগবে টেম্পারেচার কি 100 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হয়ে গেল। যদি বেশি হয়ে যায় তাইলে হচ্ছে জ্বরটা আছে, আর যদি 98.4 থেকে 100-র মধ্যে থাকে তখন আমরা বলবো যে না, জ্বর নেই। ওকে, তাহলে আসেন কাজ কি? কাজ হচ্ছে এই টেম্পারেচারকে ফারেনহাইটে রূপান্তরিত করা। তাহলে আমি ধরলাম এই রিডিংটা ফারেনহাইট স্কেলে আসবে থিটা এফ মাইনাস ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ফারেনহাইটের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু ইজ ইকুয়ালস টু উক্ত স্কেলের পার্ট যেটা তুমি বাজার থেকে কিনে আসছো মাইনাস ওই স্কেলের নিম্ন স্থির বিন্দু 20 ডিভাইডেড বাই ওই স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন একটু কাটাকাটি করব। থিটা এফ মাইনাস 32, নিচে হচ্ছে 180, এখানে হচ্ছে 78 মাইনাস 20 কত? 58 ডিভাইডেড বাই এখানে কত আসবে বল? এখানে আসবে হচ্ছে 150। এখান থেকে জাস্ট থিটা এফ এর মানটা বের করা লাগবে। দেখো তো কত আসে? আসে হচ্ছে 180 ডিভাইডেড বাই 150 মাল্টিপ্লাইড বাই 58 প্লাস হচ্ছে 32, কত আসছে? 101.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এবার বলো রুমির কি জ্বর আছে? ইয়েস ভাইয়া, ইয়েস। কেন? কারণ টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেছে। অবশ্যই আমরা কি বলবো? রুমির জ্বর আছে। বুঝতে পেরেছো? তাহলে কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে পারবা না বলো তো? না পারলে কিন্তু জীবন বেদনা। ঠিক আছে? পারবো? শিওর? ওকে, তাহলে দেখেন যদি এটুকু বুঝে থাকেন আমাদের থার্মোমিটারের পার্ট চুকে গেছে, থার্মোমিটার আমাদের শেষ। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে আগাবো। এখানে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের যাবতীয় সকল কিছুর সমাপ্তি। আর একটা প্রশ্ন আসতে পারে এমসিকিউ এর জন্য, থার্মোমিটারের কনসেপ্ট আমরা তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে পাই? মাথায় রাখবা শূন্যতম সূত্র থেকে। কেন? কারণ আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে তাপমাত্রার আইডিয়া পাইছি, সেখান থেকে তাপমাত্রা পরিমাপের কনসেপ্ট আসছে এবং তাপমাত্রা পরিমাপের জন্যই হচ্ছে আমরা থার্মোমিটারটা বানাইছি। সো থার্মোমিটার যে কনসেপ্টটা বা থার্মোমিটার যে উদ্ভাবনটা সেটা আসছে কই থেকে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মনে থাকে যেন। দেখেন থার্মোমিটার পুরোপুরি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে। আমরা পড়াশোনা করব কিছু তাপগতীয় অবস্থা, তাপগতীয় প্রক্রিয়া এবং সিস্টেম আর হচ্ছে পরিবেশ নিয়ে। ওকে, আপনারা কনফার্ম করলেই আমরা সামনে আগে যাব। হইছে আমার 16 ডিগ্রি। দাদা 80-র জায়গায় 40 লিখছিলাম, মিস্টেক হয়েছে। যে উপর এরকম কমেন্ট করলে তো মিস্টেকই হবে, তাই না? আসো, যাই হোক, আসো 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 সামনে আগে চলো। এটা আমি অলরেডি পড়াই ফেলছি গো, এটা অলরেডি পড়িয়ে ফেলেছি। বিভিন্ন স্কেলে তাপমাত্রার পার্থক্য অলরেডি ডান। এখন আসেন তাপগতীয় প্রক্রিয়া এবং তাপগতীয় অবস্থা। শোনো, আমরা কোনো একটা প্রক্রিয়া তো চালাবো, তাই না? কোনো একটা প্রসেস হচ্ছে আমরা চালাবো, যার উপরে প্রসেসটা চালানো হবে তাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম।
একটা সিস্টেমের মধ্যে আমরা প্রসেসটা চালাই। যেমন ধরো তুমি বললা যে একটা সংঘর্ষ হইছে, সেই সংঘর্ষে কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে নাকি খাটবে না প্রমাণ করে দেখাও। সেক্ষেত্রে যাদের মধ্যে সংঘর্ষটা হইলো তুমি কি অ্যানালাইসিসটা তাদের নিয়ে করবা না? ধরো একটা বাস আসছে, একটা ট্রাক আসছে, একটা সংঘর্ষ হয়েছে, তুমি অ্যানালাইসিস কাকে নিয়ে করবা? তোমাকে আর আমাকে নিয়ে? অবশ্যই না। যাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটতেছে কিনা তুমি মেজার করতে চাচ্ছ বা ক্যালকুলেট করতে চাচ্ছ, তুমি তাদের নিয়ে অবজারভেশন চালাবা। সো কোনো একটা অবজারভেশন আমরা যাদের নিয়ে চালাচ্ছি তাদেরকে আমরা বলবো হচ্ছে সিস্টেম। এখন এখানে আমরা যে অবজারভেশনগুলো চালাবো সেক্ষেত্রে সিস্টেম থাকে নর্মালি হচ্ছে আইডিয়াল গ্যাস। আমরা কি করি, একটা পাত্রের মধ্যে আইডিয়াল গ্যাস নেই। যেমন ধরো যে পাত্রটা দেখতেছো, এগুলোর ভিতরে কি থাকবে? আইডিয়াল গ্যাস। ভাইয়া অন্য কিছু থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, বাট আমাদের বইয়ে থার্মোডাইনামিক্সের মধ্যে অনলি আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা আছে। সিস্টেম মানেই কি আমাদের বোঝা লাগবে পাত্রের মধ্যে আবদ্ধ আইডিয়াল গ্যাস, অন্য কিছু না। তো সিমিলারলি এখানেও কি থাকবে, ভিতরে থাকবে হচ্ছে আইডিয়াল গ্যাস। ওকে, এখন আইডিয়াল গ্যাসের বা এই সিস্টেমের কিছু প্রপার্টি আছে যেগুলো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বা বিভিন্ন প্রক্রিয়া চলাকালীন পরিবর্তন হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবল। যেমন একদম ইন জেনারেল যদি চিন্তা করো, আমরা যখন থার্মোডাইনামিক্স নিয়ে পড়াশোনা করব 3 রকমের সিস্টেম ভ্যারিয়েবল নিয়ে তোমার ডিল করা লাগবে। সেই 3টা হচ্ছে আইডিয়াল গ্যাসের 3টা প্রপার্টি। একটা হচ্ছে আইডিয়াল গ্যাসের চাপ বা প্রেশার, আরেকটা হচ্ছে ভলিউম, আরেকটা হচ্ছে টেম্পারেচার। আই গেস এগুলো সম্পর্কে অলরেডি আমাদের আইডিয়া আছে। যাদের আইডিয়া নাই তাদের কিন্তু হালকা একটু আইডিয়াল গ্যাস সম্পর্কে পড়াশোনা করা লাগবে না। আমাদের হচ্ছে ইউটিউবে দেখবা আইডিয়াল গ্যাসের 2টা বা 3টা লেকচার দেওয়া আছে, অতটুকু যদি তোমার পড়া থাকে তুমি আসলে তাপগতিবিদ্যাতে কোনো প্যারা খাবে না। সো ওগুলো একটু করে ফেলতে হবে তাইলে, ঠিক আছে? আর যাদের পড়া তাদের তো প্যারাই নাই। তো যে দেখো পিভিটি, এগুলাকে আমরা বলি হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবল। পিভিটি এগুলোকে কি বলা হয়? সিস্টেম ভ্যারিয়েবল। সিস্টেম ভ্যারিয়েবল। ভাই কেন সিস্টেম ভ্যারিয়েবল বলা হয়? কারণ যখন আমরা সিস্টেমের উপর কোনো একটা প্রক্রিয়া চালাবো তখন দেখা যাবে সিস্টেমের রেগুলার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, আইডিয়াল গ্যাসের চাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে প্রক্রিয়া পরিবর্তনের সাথে সাথে বা প্রক্রিয়া চলাকালীন সিস্টেমের যেই রাশিগুলো পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবল। তাহলে এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো আমাদের সিস্টেম ভ্যারিয়েবল কি কি হবে? নর্মালি হবে প্রেশার, ভলিউম আর টেম্পারেচার। ক্ষেত্র বিশেষে ভিতরে থাকা আইডিয়াল গ্যাসের মোল সংখ্যাও হইতে পারে, যদি কোনো কারণে আইডিয়াল গ্যাস পাত্র থেকে বের হয় বা যদি আমরা এক্সট্রা গ্যাস পাত্রের ভিতরে প্রবেশ করাই সেক্ষেত্রে মোল সংখ্যাও একটা সিস্টেম ভ্যারিয়েবল হইতে পারে। বাট ইন জেনারেল বা নর্মাল কেসে হচ্ছে এই 3টা আমাদের সিস্টেম ভ্যারিয়েবল। সো যে কোনো একটা সার্টেন অবস্থায় সিস্টেম ভ্যারিয়েবলগুলো কনস্ট্যান্ট থাকবে। আমি যখন সিস্টেমের উপর একটা প্রক্রিয়া চালাবো তখন এই সিস্টেম ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হবে। সো কোনো একটা নির্দিষ্ট অবস্থাকে আমরা বলতেছি হচ্ছে একটা নির্দিষ্ট তাপগতীয় অবস্থা। ধরো তুমি বললা যে আমার কাছে একটা পাত্র আছে, কি আমার কাছে একটা গ্যাসওয়ালা পাত্র আছে, এইখানে গ্যাসের চাপ হচ্ছে 2 অ্যাটমসফেরিক প্রেসার, ভলিউম হচ্ছে 5 লিটার এবং টেম্পারেচার হচ্ছে 200 কেলভিন। ওকে, এইটা একটা নির্দিষ্ট তাপগতীয় অবস্থা। এটা কি? এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপীয় অবস্থা। লেখো নির্দিষ্ট তাপীয় অবস্থা। ওকে, তাপীয় অবস্থা বা একটা নির্দিষ্ট থার্মাল স্টেট। বুঝতে পেরেছো? থার্মোডাইনামিক স্টেটও বলতে পারো। পরবর্তীতে তুমি কি করলা? এই ভিতরে থাকা গ্যাসের বিভিন্ন জিনিসপাতি চেঞ্জ করলা এবং চেঞ্জ করার জন্য দেখা গেল ভিতরে যে গ্যাস আছে তার চাপ হয়ে গেছে 2 ATM থেকে 3 ATM। ওকে, আয়তন হয়ে গেছে 5 লিটার থেকে 2 লিটার, ধরলাম জাস্ট। টেম্পারেচার হয়ে গেছে হচ্ছে 400 কেলভিন, র্যান্ডমলি চিন্তা করলাম, ঠিক আছে? সেক্ষেত্রে এইটা হচ্ছে অন্য একটা তাপীয় অবস্থা, এইটা একটা নির্দিষ্ট তাপীয় অবস্থা, এইটা আর একটা নির্দিষ্ট তাপীয় অবস্থা। এই তাপীয় অবস্থার এই তাপীয় অবস্থা কি সেম? সেম না। কেমনে বুঝলেন ভাইয়া? কারণ এখানে সিস্টেম ভ্যারিয়েবলগুলোর মান একরকম, এখানে সিস্টেম ভ্যারিয়েবলগুলোর মান আর এক রকম না, পিভিটির মান চেঞ্জ হয়ে গেছে না। তার মানে এটা একটা তাপীয় অবস্থা, এটা হচ্ছে আর একটা তাপীয় অবস্থা। তো নিচেরটাকে আমরা কি বলবো? আরেকটা নির্দিষ্ট তাপীয় অবস্থা। আরেকটা নির্দিষ্ট তাপীয় অবস্থা। নির্দিষ্ট তাপীয় অবস্থা। ওকে, এবং এই যে আমরা একটা তাপীয় অবস্থা থেকে আরেকটা তাপীয় অবস্থায় আসবে, এটা কেমন এমনি হবে? এই পিভিটি এর মান কেমন এমনি চেঞ্জ হবে না, কোন একটা প্রসেস তোমার সিস্টেমের উপর চালাইতে হবে, তার জন্য চেঞ্জ হবে। যেই প্রসেসটা তুমি চালাবা সেটাকেই বলা হয় হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। সো সিস্টেমকে আমরা একটা তাপীয় অবস্থা থেকে আরেকটা তাপীয় অবস্থায় নিয়ে যাব কিভাবে? তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে। তুমি দেখবা সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সময়তন প্রক্রিয়া, এগুলো সব হচ্ছে একটা তাপগতীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো চালায় আমরা কি করি? সিস্টেমকে একটা তাপীয় অবস্থা থেকে আরেকটা তাপীয় অবস্থায় নিয়ে যাই,
ঠিক আছে? তো সিস্টেমকে একটা তাপীয় অবস্থা থেকে আরেকটা তাপীয় অবস্থায় কিভাবে নিব? তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, কিভাবে? তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে। বুঝতে পারছেন? একদম ইজি, ক্লিয়ার? ঠিক আছে। সো এখান থেকে দেখেন তাপগতীয় প্রক্রিয়ার সংজ্ঞা আপনি পেয়ে যাবেন। কোনো ব্যবস্থার তাপগতীয় স্থানাঙ্ক সমূহ মানে হচ্ছে যে সিস্টেম ভ্যারিয়েবলগুলা যে কোনো পরিবর্তনকেই তাপগতীয় প্রক্রিয়া বলে। মানে তাপগতীয় স্থানাঙ্ক বা সিস্টেম ভ্যারিয়েবলগুলোকে আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করব সেটাকে আমরা কি বলতেছি? তাপগতীয় প্রক্রিয়া। ক্লিয়ার? তো সংজ্ঞা যদি আসে পারা লাগবে কিন্তু তাপগতীয় প্রক্রিয়া কি? যেই প্রক্রিয়ার সাহায্যে সিস্টেম ভ্যারিয়েবলগুলো বা সিস্টেমের স্থানাঙ্কগুলো আমরা পরিবর্তন করি, ব্র্যাকেটে লিখে দিতে পারো পিভিটি, যেই প্রক্রিয়ার সাহায্যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। এবং বিভিন্ন রকম তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। এই চ্যাপ্টারে দেখবো আমরা মেইনলি 4টা নিয়ে পড়াশোনা করবো, আরও অনেক রকম তাপগতীয় প্রক্রিয়া হওয়া সম্ভব, বাট আমরা পড়াশোনা করবো হচ্ছে 4টা নিয়ে। সো আগে থেকে আইডিয়া রাখো সিস্টেম ভ্যারিয়েবল জিনিসটা কি এবং তাপগতীয় প্রক্রিয়া জিনিসটা কি। ওকে, আসো সামনে আগাচ্ছি। এবার হচ্ছে আমরা একটু তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম নিয়ে পড়াশোনা করি। কি সিস্টেম? অলরেডি বলে ফেলছি সিস্টেম কি, যার উপরে আমরা তাপগতীয় প্রক্রিয়াটা চালাবো বা তাপগতীয় প্রক্রিয়া চালিয়ে যার ভ্যারিয়েবলগুলো আমরা চেঞ্জ করব তাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টেম। ওকে, মানে ফিজিক্সের ভাষায় খুব সহজ, সিস্টেমের কনসেপ্টটা খুব সহজ। তুমি কোন একটা প্রক্রিয়া তো চালাচ্ছ কিছু না কিছুর উপরে, সেটা হোক কোন একটা মেকানিক্যাল প্রক্রিয়া, হোক কোন একটা থার্মোডাইনামিক প্রক্রিয়া, যেটাই হোক না কেন, যার উপর তুমি প্রক্রিয়াটা চালাবা সেটাই হচ্ছে সিস্টেম। এবং সিস্টেম বাদে আশেপাশে যা কিছু আছে তাই হচ্ছে সারাউন্ডিং বা পরিবেশ। দেন দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, একটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কি? যার উপর আমরা প্রক্রিয়া চালাই, সেটা যে প্রক্রিয়াই হোক না কেন। এবং সিস্টেম বাদে আশেপাশে আর যা আছে তাই কিছুই হচ্ছে পরিবেশ। তাহলে দেখেন সংজ্ঞাটা, তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম বলতে তল যা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে বোঝায় যেখানে তাপগতীয় চলরাশি পরিমাপ করা যায়। মানে যার মধ্যে আমরা তাপগতীয় প্রক্রিয়াটা চালাই সেটাই হচ্ছে সিস্টেম। এত জটিল সংজ্ঞা আসলে লাগবে না, তোমার বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। সহজভাবে তুমি যদি বলতে চাও, যেই স্থানে আমরা তাপগতীয় প্রক্রিয়া চালাই সেটাকেই কি বলা হয়? তাপগতীয় সিস্টেম বলা হয়। আর চাইলে তুমি এটাও একটু মাথায় রাখতে পারো। ওকে, এখন আমাদের 3 রকমের সিস্টেম নিয়ে পড়াশোনা করা লাগবে। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, এটার জাস্ট সংজ্ঞাটাই পড়া লাগবে। কোন রকম প্র্যাকটিক্যাল আমরা এটা দেখবো না আর কি, মানে কোন রকম প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা এটার দেখবো না, বা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ওপেন সিস্টেম নিয়ে খুব বেশি পড়াশোনা নাই। দেন হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম, এটা নিয়ে আমাদের পড়াশোনা আছে। লাস্টে হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম, এটা নিয়ে আমাদের পড়াশোনা আছে। এখন কোনটা কি এটা আমরা একটু দেখি। আসেন, প্রথমটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। দেখেন আপনার কাছে কি আছে? একটা সিস্টেম আছে যেখানে আমরা কি করব? যেখানে আমরা তাপগতীয় প্রক্রিয়া চালাবো। ভাইয়া কি করব? তাপগতীয় প্রক্রিয়া চালাবো। দাঁড়াও, এই হচ্ছে তোমার সিস্টেম। এটা কি? এটা হচ্ছে সিস্টেম। সিস্টেমের ভিতরে যেন কি থাকবে? ভাইয়া আপনি থাকবেন। এই চ্যাপ্টারের সিস্টেমের ভিতরে কি থাকবে? আইডিয়াল গ্যাস থাকবে। ভিতরে থাকবে কি? ভিতরে থাকবে হচ্ছে আইডিয়াল গ্যাস। ওকে, সিস্টেমের বাইরে যা কিছু আছে আশেপাশে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পরিবেশ। তাহলে এই পয়েন্টটা কি সিস্টেম? কোনটা? এইটা কি সিস্টেম? না। এইটা কি সিস্টেম? না। এটা কি? এটা হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিংস। ঠিক আছে, সিমিলারলি এটাও পরিবেশ বা সারাউন্ডিংস। সিস্টেমের বাইরে যা কিছু আছে তাই হচ্ছে পরিবেশ। এখন সিস্টেম যদি এমন হয় যে পরিবেশের সাথে সে ভর এবং শক্তি দুইটারই আদান প্রদান করতেছে, তখন সেই সিস্টেমকে বলা হবে হচ্ছে ওপেন সিস্টেম। কি বললাম? সিস্টেম যদি এমন হয় যে সে তার আশেপাশের সাথে ভরের আদান প্রদানও করতে পারে আবার শক্তির আদান প্রদানও করতে পারে, তখন সেই সিস্টেমকে আমরা কি বলবো? ওপেন সিস্টেম। তাহলে ওপেন সিস্টেমে পরিবেশের সাথে কি কি আদান প্রদান হবে? লেটস সাপোজ এটা হচ্ছে আপনার সিস্টেম এবং এটা হচ্ছে আপনার পরিবেশ। তাহলে এখানে সিস্টেম এবং পরিবেশের মধ্যে ভরের আদান প্রদানও হওয়া সম্ভব। ওকে, হবে। এবং একই সাথে শক্তির আদান প্রদানও হওয়া সম্ভব। ওকে, শক্তির আদান প্রদান কিন্তু দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে তাপের মাধ্যমে বা তাপ শক্তির মাধ্যমে, আর একটা হচ্ছে কাজের মাধ্যমে। কি ভাই, কাজের মাধ্যমে শক্তি আদান প্রদান হইতে পারে? হইতে পারে। ধরো তুমি আমাকে বললা যে ভাইয়া সিস্টেমের মধ্যে একটু শক্তি দেন, আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি সিস্টেমে তাপ শক্তি দিতে পারি, তাহলে সিস্টেম শক্তি পাবে। অথবা আমি সিস্টেমের উপর কাজ করতে পারি,
আমি যদি সিস্টেমের উপর কাজ করি তাইলেও সিস্টেম শক্তি পাবে। আমরা পড়ছিলাম না স্প্রিংয়ের কথা, মনে করে দেখো দেখি, স্প্রিংয়ের উপর যখন আমরা কাজ করতাম স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি জমা হইতো না। যখন আমরা চ্যাপ্টার 7 পড়ছিলাম ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, সেখানে যখন আমরা বস্তুর উপর কাজ করতাম, সিস্টেমকে প্রসারিত করতাম, সিস্টেমের মধ্যে বিভব শক্তি জমা হইতো না? হইতো। সো যখন একটা বস্তুর উপর কাজ করা হয় তখন তার মধ্যে শক্তি জমা হয়। টেকনিক্যালি কোনো একটা বস্তুর উপর কাজ করা আর তাকে শক্তি দেওয়া একই কথা। কাজ হচ্ছে শক্তি আদান প্রদান করার একটা মেকানিক্যাল ওয়ে। সিমিলারলি হিটও কিন্তু শক্তি আদান প্রদান করার একটা ওয়ে। সো যখন আমি বলতেছি সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান হবে, এটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে সিস্টেমে আমরা ডিরেক্ট তাপ শক্তি দিতে পারি, অথবা সিস্টেম থেকে আমরা তাপ শক্তি বের করে নিতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা সিস্টেমের উপর কাজ করতে পারি, অথবা সিস্টেম নিচে কাজ করতে পারে। আমরা যখন সিস্টেমের উপর কাজ করব তখন আমরা সিস্টেমকে এনার্জি দিব, আর যখন সিস্টেম নিজে কাজ করবে তখন সিস্টেম এনার্জি হারাই ফেলবে। ধরো তোমারে বললাম একটু কাজ করো তো বাবা, তুমি বললা ঠিক আছে ভাইয়া আমি আগামী 2 ঘন্টা কাজ করব। কাজ করার পর তোমার কি শক্তি বাড়বে? অবশ্যই না, তোমার শক্তি তো কমবে, তাই না? কারণ তুমি কাজ করছো নিজের শক্তি ব্যবহার করে। সিমিলারলি সিস্টেম যদি নিজে কাজ করে তার শক্তির পরিমাণ চেঞ্জ হবে না, তার শক্তি কমে আসবে না? অবশ্যই কমে আসবে। বুঝতে পেরেছেন? সো খুবই ইজি কনসেপ্ট। আর যদি এরকম হয় যে সিস্টেম এবং পরিবেশ তাদের পরস্পরের মধ্যে ভরের আদান প্রদান হচ্ছে, আবার শক্তির আদান প্রদান হচ্ছে, সেই টাইপের সিস্টেমকে আমরা বলবো হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। ভাই একটা উদাহরণ দেন, কোনোদিন ভাত রান্না করেছো? না ভাইয়া আমি কেন রান্না করব, এটা কি আমার দায়িত্ব? আমার দায়িত্ব তো পড়াশোনা করা। আচ্ছা তোমার দায়িত্ব পড়াশোনা করা, তুমি কি পড়ালেখা করো? না ভাইয়া এটাও তো করি না। নির্লজ্জ। আচ্ছা ধরো এই হচ্ছে একটা ভাতের হাঁড়ি, ভাতের হাঁড়ির মধ্যে কি আছে? ধরো পানি আছে। কি আছে? পানি আছে। বা ধরো তুমি পানি ফুটাচ্ছ, এটা তো করছো অন্তত জীবনে। না ভাইয়া এটাও তো করি নাই। জমিদারের পুত্র রে, আয় দেখ এখানে ধর তুই কি করছিস, চুলার মধ্যে বসাচ্ছিস। ঠিক আছে, কি চুলার মধ্যে, এটা হচ্ছে চুলা। চুলার মধ্যে আমরা কি করছি, ভাতের হাঁড়ি বসাইতেছি এবং উপরে আমরা কোনো ঢাকনা দেই নাই। তাহলে আমার সিস্টেম কোনটা? সিস্টেম হচ্ছে এই হাঁড়িটাই, হাঁড়িটা হচ্ছে আমাদের সিস্টেম, বা হাঁড়ির মধ্যে যে পানি আছে এইটা হচ্ছে সিস্টেম। সিস্টেম বাইরের সব কিছুই পরিবেশ। আচ্ছা সিস্টেম আর পরিবেশের মধ্যে কি তাপ শক্তির আদান প্রদান হচ্ছে? হাঁড়িকে যখন আমরা চুলার মধ্যে বসাই, চুলা থেকে কি হাঁড়িতে তাপ শক্তি প্রবেশ করে? অবশ্যই করে। তার মানে কি হচ্ছে, আমাদের বাইরের পরিবেশ থেকে চুলার মধ্যে তাপ শক্তি প্রবেশ করতেছে। এই বরাবর এবং এই বরাবর কি যাবে বলতো? তাপ শক্তি, মানে আমরা শক্তি দিচ্ছি। তাহলে সিস্টেম আর পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান হচ্ছে। হইল। যখন পানি গরম হবে পানি কি বাষ্পীভূত হওয়া শুরু করবে না? বাষ্পীভূত হওয়া শুরু করবে। যখন বাষ্পীভূত হবে এখান থেকে কি বাষ্প বের হয়ে যাবে না? বাষ্প বের হয়ে যাবে। বাষ্পের কি ভর আছে নাকি নাই? অবশ্যই আছে। সেই ভর আগে কোথায় ছিল? সিস্টেমের মধ্যে ছিল। এখন সিস্টেম থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? এর তো পরিবেশ। সিস্টেম কি করতেছে? পরিবেশে ভর বের করে দিচ্ছে, পরিবেশকে ভর দিয়ে দিচ্ছে। তাহলে সিস্টেম আর পরিবেশের মধ্যে কিসের আদান প্রদান হইল? ভরের আদান প্রদান হইল। সেখান দিয়ে জলীয় বাষ্প বের হয়ে যাবে এবং জলীয় বাষ্পের কি আছে? ভর আছে। তার মানে সিস্টেম থেকে পরিবেশের মধ্যে কি চলে গেল? ভর চলে গেল ভাইয়া, ভর। বুঝেছো? একদম সহজ। তাহলে এই সিস্টেমটার দিকে তাকাও। সিস্টেম পরিবেশের সাথে তাপ শক্তির আদান প্রদান করছে, ভরেরও আদান প্রদান করছে। এই টাইপের সিস্টেমকে আমরা কি বলবো? এই টাইপের সিস্টেমকে আমরা বলবো হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। বাট এটা নিয়ে আসলে আমাদের খুব বেশি পড়াশোনা নাই, বুঝছো? এই চ্যাপ্টারে এটা আমরা আসলে আর পাবো না, এই একটা জায়গাতেই পাবো। সংজ্ঞা আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, ব্যাখ্যা করতে পারা লাগবে উদাহরণ সহ। পারবো? সহজ, গুড। এটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম। বদ্ধ সিস্টেমে কি হবে? বদ্ধ সিস্টেমে সিস্টেম আর এনভায়রনমেন্টের মধ্যে শক্তির আদান প্রদান হবে, বাট কোনো রকম ভরের আদান প্রদান হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই ধরেন সিস্টেম, ওকে ভাইয়া ধরলাম সিস্টেম, এই ধরেন হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিংস। ওকে ঠিক আছে। পরিবেশ এবং সিস্টেমের মধ্যে কিসের আদান প্রদান হওয়া যাবে? শক্তির আদান প্রদান যত খুশি করো, কোনো সমস্যা নাই। তুমি শক্তির আদান প্রদান তাপ শক্তি হিসাবে করো, সমস্যা নাই। কাজ হিসাবে করো, সমস্যা নাই। বাট ভরের কোনো আদান প্রদান হওয়া যাবে না। কিসের আদান প্রদান হওয়া যাবে না? ভরের কোনো আদান প্রদান হওয়া যাবে না। তাহলে এই টাইপের একটা সিস্টেমের উদাহরণ দাও তো। বলো এরকম একটা সিস্টেম কি হইতে পারে? ভাতের হাঁড়ির উপর ঢাকনা বসাই দাও, তাইলেই কাজ হয়ে যাবে। ধরো এই হচ্ছে তোমার সেই ভাতের হাঁড়ি। ভাইয়া কোন ভাতের হাঁড়ি? যারা ভাত রান্না করো নাই তাদেরকে আর কি বলবো বলো। ধরো এই হচ্ছে, আরে তারও এই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভাতের হাঁড়ি
এরকম। ওকে, আমরা হাড়ির উপর কি করব, হাড়ির উপর হচ্ছে একটা ছোট্ট একটা ঢাকনা বসাই দিব, এরকম ধর একটা ঢাকনা বসাই দিব, এই 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 সেরা হইছে না, একদম পুরো কড়া হয়ে গেছে ভাই। ওকে, আমরা একদম পুরো ধর একটা টাইট, একটা এয়ার টাইট ঢাকনা বসাইতেছি, আর নিচ থেকে হচ্ছে আমরা কি করতেছি, নিচ থেকে হচ্ছে আমরা হিট দিচ্ছি। কি করতেছি, নিচ থেকে হচ্ছে আমরা হিট দিচ্ছি, হিট হিট হিট। তাহলে বলো এবার কি হবে, সিস্টেম কোনটা, সিস্টেম হচ্ছে এই যে আমার হাঁড়িটা, হাঁড়ির মধ্যে কি আছে, হাঁড়ির মধ্যে আছে পানি, কি পানি, হাঁড়ির মধ্যে আছে পানি, এইটা হচ্ছে আমাদের সিস্টেম। আচ্ছা, এখন এই হাঁড়ির মধ্যে তাপ শক্তি কি যাবে নাকি যাবে না, অবশ্যই যাবে। তার মানে শক্তির তো আদান প্রদান হচ্ছেই, এই বরাবর যাবে তাপ শক্তি, এই বরাবরও যাবে তাপ শক্তি, কি তাপ শক্তি, এই বরাবরও তাপ শক্তি। তার মানে সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান হচ্ছে, ভরের কি আদান প্রদান হবে, এখান থেকে পানি বাষ্পীভূত হবে, হয়ে বাইরে যাইতে চাবে, বাট এবার তো তুমি ঢাকনা লাগাই দিছো, এইবার কি জলীয় বাষ্প বাইরে বেরোতে পারবে, বেরোতে পারবে না। তো জলীয় বাষ্প যদি বাইরে বেরোতে না পারে, সিস্টেম থেকে বাইরে কি ভর যাইতে পারবে, বাইরে কিন্তু ভর যেতে পারবে না। তার মানে এইবার ভরের কোনো আদান প্রদান হবে না, কেবলমাত্র শক্তির আদান প্রদান হবে। এই টাইপের সিস্টেমকে আমরা বলি হচ্ছে ক্লোজড সিস্টেম, এবং এটা নিয়ে আমাদের তীব্র পড়াশোনা আছে, এটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এটা নিয়ে পড়াশোনা না করলে কিন্তু হবে না। মানে দেখবা আমরা তিনটা তাপগতীয় প্রক্রিয়া পড়বো, যেখানে হচ্ছে আমাদের আসলে ক্লোজ সিস্টেম নিয়ে পড়াশোনা করা লাগবে, যেখানে ভরের কোনো আদান প্রদান হবে না, বাট শক্তির আদান প্রদান হবে। আর একটা টাইপের সিস্টেম আছে, সেটা নিয়ে আমাদের হচ্ছে একটা প্রক্রিয়া, কেবলমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়াশোনা করা লাগবে, ঠিক আছে। তাহলে দেখেন এটার সংজ্ঞা যদি আসে, যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না, তাকেই আমরা কি বলি, বদ্ধ সিস্টেম বলি। তাহলে সংজ্ঞা আসলে পারা লাগবে, অনুধাবনমূলকে যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে তাইলেও পারা লাগবে। আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে ধরো আমাদের ক্লোজ সিস্টেম হোক বা হচ্ছে ওপেন সিস্টেম হোক, এখানে যে পাত্রটা আমরা ব্যবহার করব, সিস্টেমে তো একটা পাত্র থাকবে তাই না, যার উপর আমরা প্রক্রিয়াটা চালাবো, সেই পাত্রের দেয়াল কেমন হওয়া লাগবে, দেয়াল কিন্তু তাপ সুপরিবাহী হওয়া লাগবে, কারণ শক্তির আদান প্রদান হইতে হবে, ঠিক আছে। মাথায় রেখেন এই দুইটা সিস্টেমের যে দেয়াল বা পাত্রের যে আবরণ, সেটা কেমন হওয়া লাগবে, তাপ সুপরিবাহী হইতে হবে, ঠিক আছে। ওকে, বুঝে গেছি, গুড। এবার আমাদের লাস্ট সিস্টেম বা ফাইনাল সিস্টেম, সেটা হচ্ছে আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। আইসোলেটেড সিস্টেম কি, মানে দিন দুনিয়া থেকে পুরো বিচ্ছিন্ন, তোমার আমার মতো বা আমার মতো চিন্তা করে, তোমার মতো বলার তো ভুল হবে, তোমার তো দুনিয়ার সবকিছু নিয়ে চিন্তা আছে, আমার আবার নাই, যে আমার মতো বিচ্ছিন্ন যদি হও, সেক্ষেত্রে তোমার পরিবেশের সাথে কোনো সম্পর্কই নাই, তুমি পরিবেশকে ভরও দিবা না, পরিবেশ থেকে ভর নিবাও না, তুমি পরিবেশকে শক্তিও দিবা না, তুমি পরিবেশ থেকে শক্তি নিবাও না। যদি এরকম হয় যে সিস্টেম আর পরিবেশের মধ্যে শক্তি ভর কোনো কিছুরই আদান প্রদান হচ্ছে না, সেই টাইপের সিস্টেমকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। তাহলে এখানে আমাদের সিস্টেম এবং পরিবেশ এর মধ্যে ভরের আদান প্রদানও হবে না এবং শক্তিরও কোনো আদান প্রদান হবে না। তাহলে না কোনো ভরের আদান প্রদান হবে, না কোনো শক্তির আদান প্রদান হবে, কোনো কিছুরই আদান প্রদান হবে না। যদি এই টাইপের সিস্টেম হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। যেমন তুমি যদি একটা আইসোলেটেড সিস্টেমের কথা চিন্তা করো, ধরো একদম তাপ কুপরিবাহী দিয়ে তোমার একটা পাত্র বানাইতে হবে, কি করতে হবে, ধরো ওই যে ফ্লাক্সগুলো আছে না, চায়ের ফ্লাক্স, চায়ের ফ্লাক্স যদিও 3 ঘন্টা 4 ঘন্টা পর পর হচ্ছে আবার তোমার ওই চা ঠান্ডাই হয়ে যায়, মানে এরা হচ্ছে তাপ কুপরিবাহী, বাট পুরোপুরি তাপ কুপরিবাহী না, কিছুটা কিছুটা তাপ হচ্ছে তারা নিঃসরণ করে দিতে পারে। তো ধরো তুমি একদম পুরো তাপ কুপরিবাহী মেটেরিয়াল দিয়ে একটা চায়ের ফ্লাক্স বানাইছো, কি করছো, একটা চায়ের ফ্লাক্স বানাইছো এবং সেটার মুখ তুমি আটকায় রাখছো, মুখ কি করে রাখছো, একদম পুরাপুরি এয়ার টাইট করে আটকায় রাখছো। এটার দেয়াল কি দিয়ে তৈরি, দেয়াল হচ্ছে তাপ কুপরিবাহী, তাপ কুপরিবাহী, মানে যার মধ্যে দিয়ে শক্তির আদান প্রদান হওয়া সম্ভবই না। ওকে, ভিতরে কি আছে, ভিতরে আছে হচ্ছে চা, গরম চা, গরম চা, ঠিক আছে। ভিতরে আছে কি আরেকটা, বার ভাই খাইতে ইচ্ছা করতে যাই, আগে পরে নাও, পরে খাওয়া, একদিন তোমাদের চা খাওয়াবো, ঠিক আছে, থার্মোডাইনামিক্সটা শেষ হলে তোমাদেরকে চা খাওয়াবো। ধরো ভিতরে আছে গরম চা, এখন আমাকে বলো যদি এটা পুরোপুরি তাপ কুপরিবাহী হয় এবং এটার মুখ যদি আমরা আটকায় রাখি, ধরো এটার মুখ একদম আটকানো,
মুখটা কি একদম পুরাপুরি আটকানো। প্রথম কথা, এখান থেকে ভর বের হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগই নেই। তুমি তো মুখ আটকায় রাখছো ভাই, ভরটা কোন দিক দিয়ে বের হবে? তার মানে সিস্টেম আর পরিবেশের মধ্যে ভরের আদান প্রদান হওয়ার কোনো সুযোগই নেই। গেল প্রথমটা। দ্বিতীয় কথা, যদি পুরাটাই তাপ কুপরিবাহী হয়, শক্তির আদান প্রদান হওয়ার কোনো সুযোগ আছে? শক্তির আদান প্রদান হওয়ারও কোনো সুযোগ নাই। তার মানে এখানে ভরও আদান প্রদান হবে না, ভরেরও কোনো আদান প্রদান হবে না, একই সাথে শক্তিরও কোনো আদান প্রদান হবে না। এই টাইপের সিস্টেমকে আমরা কি বলবো? এই টাইপের সিস্টেমকে আমরা বলবো বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, সংজ্ঞাটা দেখো, যে সিস্টেম পরিবেশের দ্বারা মোটেই প্রভাবিত হয় না, অর্থাৎ পরিবেশের সাথে ভর বা শক্তি কোনো কিছুই বিনিময় করে না, সেই টাইপের সিস্টেমকে আমরা কি বলি? বিচ্ছিন্ন সিস্টেম বলি। বুঝছো? তাহলে এই হচ্ছে তিন টাইপের সিস্টেম। এই সিস্টেমটা নিয়ে আমরা পড়াশোনা করবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে। হ্যাঁ, যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়বো তখন দেখবে এটা চলে আসতেছে। এটা নিয়ে কোথায় পড়াশোনা হবে? অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পেরেছেন? একদম সহজ, যেখানে সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো রকম শক্তির আদান প্রদান হবে না। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের জন্য হচ্ছে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিব। হোমওয়ার্ক দিয়ে আজকে ছুটি, এটা চিন্তা করবা। কি ভাইয়া, কি চিন্তা করা লাগবে? ধরো একটা হোমওয়ার্ক। ওকে ফাইন। তোমাকে বললাম একটা এরকম পিস্টন আছে। কি আছে? পিস্টন। ভাইয়া পিস্টন কি? পিস্টন যারা চিনো না তারা হচ্ছে আজকে ইউটিউবে গিয়ে সার্চ দিবা, ঠিক আছে? ভাই পিস্টন কি? ইউটিউবে গিয়ে আবার লেখো না ভাইয়া পিস্টন কি, জাস্ট লিখবা পিস্টন কি, ঠিক আছে? তো ধরো এরকম একটা পিস্টন আছে। কি আছে? একটা পিস্টন। এই ওকে ফাইন। এবং এখানে আছে হচ্ছে এই পিস্টনের ইয়াটা, হাতলটা, এর একটা পিস্টন। ভিতরে কি আছে? ভিতরে আছে আইডিয়াল গ্যাস। ওকে, কি আছে ভিতরে? ভিতরে আছে হচ্ছে আইডিয়াল গ্যাস। এরকম, ঠিক আছে? এরকম 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 এরকম। ওকে, ভিতরে আছে আমাদের আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস, ঠিক আছে। ধরো এখান থেকে তাপ শক্তি আদান প্রদান হওয়ার কোনো সুযোগ নেই, মানে তাপ শক্তি এখান থেকে বের হবে বা বাইরে থেকে তাপ শক্তি আসবে এরকম কোনো সুযোগ নেই। বাট আমরা কি করতেছি? আমরা পিস্টনটাকে ধীরে ধীরে নিচের দিকে নামাচ্ছি। কি করতেছি? পিস্টনটাকে নিচে নামানো হচ্ছে, নিচে নামানো হচ্ছে। এই সিস্টেমটা পুরোপুরি ক্লোজ, চারপাশ দিয়ে একদম আটকানো। হ্যাঁ, এখানেও পুরোপুরি আটকানো, ভর আদান প্রদানের কোনো সুযোগ নেই, তাপ শক্তি আদান প্রদানের কোনো সুযোগ নেই। জাস্ট আমরা কি করছি? পিস্টনটাকে ঠেলে ঠেলে নিচে নামাচ্ছি। প্রশ্ন হচ্ছে এটা কি সিস্টেম? চিন্তা করো, ঠিক আছে? এখন উত্তর দেওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় চিন্তা করো এটা কি সিস্টেম। ওকে, থিঙ্ক, চিন্তা করো, মাথা খাটাও, বুদ্ধি খাটাও। শক্তির আদান প্রদানের বেশ কিছু উপায় আছে, ঠিক আছে? বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটিয়ে উত্তর দিবা। দেখো, যা আজকে পড়ানো হইলো তা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা না থাকে আজকের ক্লাস শেষ। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে কিন্তু ঢুকে গেছি। কি বলেন ভাইয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোথায়? তুমি এখন যেগুলো শিখতেছো এই প্রত্যেকটা জিনিসই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জন্য কাজে লাগবে। সো আমরা হচ্ছে প্রথমে বেসিকগুলো ক্লিয়ার করে নিচ্ছি। যেমন সিস্টেমের বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আশা করি। পরের দিন আমরা অভ্যন্তরীণ শক্তি, মোলার আপেক্ষিক তাপ, এগুলোর বেসিক ক্লিয়ার করব, কৃত কাজের বেসিক ক্লিয়ার করব। যখনই বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে আমরা চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে, তখন তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র বুঝতে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, দেখেন কারো কোনো কিছুতে সমস্যা আছে কিনা? আদারওয়াইজ আমাদের ক্লাস শেষ। এবং এটা হচ্ছে চিন্তা করবেন এখানে কোন সিস্টেমের কথা বলা হয়েছে, ঠিক আছে? ওকে দাদা, ফার্স্ট পেপারে কামব্যাক সার্ভে করছিলেন, সেটার প্ল্যান কবে থেকে শুরু করছেন? 1 তারিখ থেকে, অগাস্টের 1 তারিখ থেকে আমাদের কাজ, মানে তোমাদের প্ল্যানটা হয়তো বা কালকে দিয়ে দিতে পারবো। কালকে হয়তো আমরা প্ল্যানটা তোমাদের কাছে ডেলিভার করব, যে চ্যাপ্টার ফ্লো চার্টটা আমরা সাজাইছি এবং ডেইলি টাস্ক যেগুলো আমরা ঠিক করছি। কারণ আমাদের হচ্ছে সব ম্যাথ সাজাইতে হচ্ছে, নতুন করে তোমাদের এক্সাম নিব, সেই এক্সামের কুয়েশন সাজাতে হচ্ছে, পুরা 3 মাসের রুটিন একসাথে বানাইতে হচ্ছে, কোন দিন কি থাকবে A to Z এভরিথিং সব কিছু আমরা তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, সেখানে তোমরা অ্যাড হয়ে যাবা। সেখানে কামব্যাক নিয়ে হচ্ছে কথাবার্তা হবে, তোমাদের যদি কোনো গাইডলাইন দরকার হয় সেটা আমরা টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দিব। একটা পুরাই অর্গানাইজড প্ল্যান হবে, দেখো না খালি 1 তারিখ থেকে কি হয়। ঠিক আছে, জানবা, তোমরা সব জানবা, সব কিছু ব্যাচের ভিতরে বলে দিব।
ওকে, বিদায় দাদা। ওই আরে দূর, আমি তো মজা করে বলছি বেটা। ড্রয়িং করার জন্য প্রমিত দাস এর, ও মাই গড। ঠিক আছে, ওকে গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল কিন্তু আমরা আবার আইডিয়াল গ্যাস শুরু করতেছি। তো এখন সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার মানে পুরাই মজা হবে। এই পাশে থার্মোডাইনামিক্স, ওই পাশে আইডিয়াল গ্যাস, দুটা পুরাপুরি কো রিলেটেড। সো পড়তে বেশ মজা লাগবে। তাহলে কালকে দেখা হচ্ছে ফার্স্ট পেপার ব্যাচে আইডিয়াল গ্যাস নিয়ে, আর পরশুদিন দেখা হচ্ছে থার্মোডাইনামিক্সের 3 নাম্বার লেকচারে, যেখানে আমরা পড়াশোনা করব অভ্যন্তরীণ শক্তি, মোলার আপেক্ষিক তাপ এবং কৃতকাজ নিয়ে। এই তিনটা যদি ক্লিয়ার হয়, বিশ্বাস করো, এই তিনটা যদি খালি তোমার ক্লিয়ার হয়, তুমি যদি গ্রাফের থ্রুতে, ম্যাথের থ্রুতে এগুলো বের করতে পারো, তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে কোনো ম্যাথ সলভ করে আসতে পারবা। সেটা আমরা পরের দিন দেখবো নি। আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।